অজান্তা যখন ১৩ বছর বয়স তখন আমার সাথে বিয়ে হয়। তখন ও বুঝতো না বিয়ে কি জিনিস। ওর কাছে তখন বিয়ে মানে একসাথে ঘুমাবো, আমাদের বাসায় থাকবে, এতটুকুই। তাই বিয়ে করতে রাজি হয়। অজান্তা হচ্ছে আমার রোমানা আন্টির মেয়ে। রোমানা আন্টি হচ্ছে আমার মায়ের পুতুল খেলাকালের বান্ধবী। তখন তারা পুতুলকে ছেলে মেয়ে বানিয়ে বিয়ে দিয়েছিল। আর আজ আমার আর অজান্তার বিয়ে, কিন্তু বিয়েতে আমি একটু রাজি না। কারণ পিচ্ছে একটা মেয়েকে কিভাবে বিয়ে করব আমি? আমি ইউনিভার্সিটি পড়ো একটা স্টুডেন্ট, কিভাবে ক্লাস 8-এ পড়া মেয়েকে বিয়ে করি? এত তাতে বিয়ে দিচ্ছে, তার কারণ আমি ইউনিভার্সিটি মায়ের সাথে বসে আড্ডা দিচ্ছিলাম। মা কি জানি মনে করে কলেজে আসছিল। এসে প্রথমে আমাকে আর বাহিকে দেখে। ওরা মনে হচ্ছে আমরা প্রেম করি, তাই বিবাহের আয়োজন। বাড়িটা সেই সুন্দর করে সাজানো হয়েছে, তাতে আমি কি? আমি তো পালাবো, কিন্তু পালিয়ে যাব কোথায়? আগে তো পালাই, তারপর চিন্তা করা যাবে। আমি কামরুল ইসলাম ইথান, অনার্স 2য় বর্ষের ছাত্র। আমার সাথে যার বিয়ে হতে যাচ্ছে তার নাম অজান্তা। পালাতে যাব এমন সময় রুমানা আন্টির কল। কি জামাই বাবাজি, কেমন আছো? চুপ করে রইলাম। তোমার সাথে অজন্তা কথা বলবে। মনে মনে বললাম, এই পিচ্চিটা আবার কি বলবে? হ্যালো ইথান ভাইয়া, কেমন আছেন? এমন সময় আন্টি অজন্তাকে ধমক দিয়ে বলল, ভাইয়া কি? আজ বিয়ে তোর সাথে, ভাইয়া বলিস কেন? ওগো শুনছো, এইসব বল। ওগো শুনছেন? এইসব শুনতে আমার ভালো লাগে না। আমারও ভালো লাগে না। শুনলেন তো মা কেমন করলো? আন্টি চলে গেলে তখন ফোন দাও। মা চলে গেছে। কি জন্য ফোন দিয়েছ? আচ্ছা ভাই, আপনার ফোনে গেমস আছে? আপনার ফোন বিয়ের পর ধরতে দিবেন, নাকি আব্বু আমার মতো আপনিও বকা দিবেন? কেন? আমার গেমস খেলতে খুব ভালো লাগে। খেলতে দিবেন তো, বলেন। মনে মনে বললাম, আমি তো বিয়ে করব না, তাও বলি হ্যাঁ হ্যাঁ দিব। আর একটা কথা ছিল, কি? আপনার ফোনে নেট থেকে কার্টুন ডাউনলোড দিবেন। আমার খুব ভালো লাগে কার্টুন। মনে মনে বললাম, আল্লাহ বাঁচাও। কি ব্যাপার, কথা বলছেন না কেন? আপনিও কি আব্বু আম্মুর বকা দিবেন সারাদিন কার্টুন দেখলে? না না, দেখতে পারবা। এই তো আমার লক্ষ্মী জামাই। বলে ফোন কেটে দিল। কয় কি লক্ষ্মী জামাই বলে? এই মেয়েকে কোনোভাবে বিয়ে করা যাবে না। ফোনটা কেটে পালানোর প্ল্যান করলাম, কিন্তু কাজ হলো না। ধরেই নিলাম বিয়েটা করতে হবে। পালাতে তো পারলাম না। এখন ভাবছি আন্টি বাড়ি থেকে পালাতে পারি কিনা। বিয়ে করতে গেলাম, কিন্তু অজান্তাদের বাসায় তেমন কোনো আয়োজন করা হয়নি। কারণ অজান্তা ছোট, যে কোনো ঝামেলা হতে পারে। তাই ভাবলাম অজন্তার সাথে দেখা করে আসি। তাই অজন্তা রুমের দিকে গেলাম। অজন্তাকে সাজানো হচ্ছিল। অজন্তা ঠিক পুতুলের মতো লাগছিল, যেন পুতুল বউকে সাজানো হচ্ছে। আমি দরজার পাশে দাঁড়িয়ে থাকতে দেখে সবাই চলে গেল, শুধু মায়া বাদে। তারপর আমি অজন্তাকে বললাম, অজন্তা তুমি কি বিয়েতে রাজি, নাকি ভয় দিকে রাজি করানো হয়েছে? আমি রাজি, পড়াশোনা করতে ভালো লাগে না, সামনে জিএসসি পরীক্ষা। মনে মনে বললাম, পিচ্চি কয় কি? ভাইয়া কি ভাবছেন? কিছু না, আমি একটা কথা বলতে চাই। তখন অজন্তা বলল, হ্যাঁ বলেন। তখন আমি বললাম, আমি বিয়েটা করতে চাই না। তাহলে আমার গেমস খেলার কি হবে, আর কার্টুন দেখা? প্লিজ আমাকে পালাতে সাহায্য করো। আমি তোমাকে আমার মোবাইল দিয়ে দিচ্ছি, তোমার যা ইচ্ছে করো, কিন্তু আমাকে পালাতে সাহায্য করো। সত্যি দিবেন? হ্যাঁ সত্যি। আচ্ছা আসেন, আমি পালাতে সাহায্য করব। অজন্তা ফোন হাতে পেয়ে অনেক খুশি। এমন সময় অজন্তা বলল, আসেন ভাইয়া, আমার রুমে ব্যালকনি দিয়ে নামা যায়। আমি গিয়ে তাকিয়ে দেখলাম নামলে সোজা রাস্তা, তারপর আমি আর নাই। পাইপ দিয়ে নামতে যাব, এমন সময় কে একজন খপ করে হাত ধরে ফেললো। মাথায় ঘুরিয়ে দেখি অজন্তা। ঘাত ধরলা কেন? আগে উঠে আসেন, তারপর বলছি। উঠে বললাম, কি বলো? ফোন দিলেন, ফোনের চার্জার কই? কেমনটা লাগে, একটা কিনে নিবা? আমি ছোট মানুষ, টাকা পাবো কই? আমি কিছু টাকা হাতে দিয়ে বললাম, এই যে টাকা, কিনে নিও, আমি যাই। এই যে শোনেন, বিয়ে করতে হবে। মানে কি? মানে আমার হাতে ফোন দেখলে নিয়ে যাবে, আর বিয়ে হলে কেউ কিছু বলতে পারবে না। না, আমি বিয়ে করব না। আমি কি সবাইকে ডাকবো তাহলে? না। তাহলে আমার আগে আগে চলেন। শেষ পর্যন্ত পিচ্ছি একটা মেয়ে ভয় দেখে বিয়ে করলো। বিয়ে করে বউ নিয়ে বাসায় আসলাম। আবার রুমটা ফুল দিয়ে সাজানো হয়েছে। রাত 12টা, রুমে গেলাম। দেখলাম অজন্তা মুখে হাসি নিয়ে গেমস খেলছে ফোনে। দেখে রাগ হলো, কিন্তু কিছু বলতে পারলাম না। তাহলে খবর আছে বাসরতে মানুষ কি করে আর আমি কি করি। বউ ফোনে গেমস খেলছে, কিছুক্ষণ পর আবার কার্টুন দেখা শুরু করলো। আমি বিরক্ত হয়ে বালিশ একটা নিয়ে
এই শীতের মধ্যে ফ্লোরে ঘুমিয়ে পড়লাম। হঠাৎ ঘুমটা ভেঙে গেল। বিছানার দিকে তাকালাম, কিন্তু অজন্তা ঘুমিয়ে পড়েছে। রাত তখন 1টা বাজে, কিন্তু ফোনের স্ক্রিনে আলো দেখা যাচ্ছে। ফোনটা অজন্তার বুকের উপরে ছিল। আমি উঠে ফোনটা হাতে নেই। স্ক্রিনে আলো অজন্তার মুখে পড়তেই দেখলাম অজন্তার মুখ দিয়ে কি জানি সাদা বের হচ্ছে, আর খিঁচুনি শুরু হয়ে গেল অজন্তার। অজন্তার সারা শরীর খিঁচুনি দিচ্ছে। আমি ভয় পেয়ে যাই আর মাকে চিৎকার করে ডাকতে থাকি। আমার ডাক শুনেই মধ্যরাতে সবাই দৌড়ে আসে। এসে দেখে এই অবস্থা। অনেকে আমার দিকে চোখ বড় বড় করে তাকাচ্ছে, আবার কেউ বকাবকি করছে। তারা হয়তো ভাবছে আমি কিছু করেছি, কিন্তু সত্যি আমি কিছু করিনি। তখন বললাম, অজন্তাকে হসপিটালে নিয়ে যেতে তোমাদের যা ইচ্ছে পরে বলো। কে একজন বলল, হসপিটালে নিলে পুলিশে কোনো ঝামেলা হতে পারে। তখন আমি বললাম, যদি কোনো ঝামেলা হয়, জেল খাটতে হলে আমি একা খাটবো, চিন্তা করতে হবে না। আমি অজন্তাকে কোলে করে গাড়িতে উঠাই আর হসপিটালে নিয়ে যাই। ডক্টর মুখে লালা বের হওয়া দেখে বলল ওয়াশ করতে হবে, তাই সবাইকে বের করে দিলেন। আমি, মা, বাবা, বোন বাইরে অপেক্ষা করতে লাগলাম। মেয়েটার গায়ে বিয়ে শাড়ি জড়ানো, কিন্তু হসপিটালে শুয়ে আছে এখন, মৃত্যুর সাথে যুদ্ধ করছে। এর মধ্যে অজন্তার মা বাবা মানে আমার শ্বশুর শাশুড়ি আসলেন। আমার মেয়ের কি অবস্থা, ও কেমন আছে? আমার বাবা উত্তর দিলেন অপেক্ষা করেন। কিছুক্ষণ পর ডক্টর বের হয়ে আসলেন আর বললেন এখন আর কোনো ভয় নেই। খেয়েছিল কি? গর্ভনিরোধক খাবার বড়ি পিল খেয়েছিল, কিন্তু ওর তো বিয়ের বয়স হয়নি। আপনারা অপরাধ করেছেন, এর শাস্তি পেতে হবে। দেখেন, এটা আসলে কোনটা কি আসলে বুঝি? বাল্যবিবাহ আইনত অপরাধ, তা জানেন না? ডক্টরকে অনেক সময় নিয়ে পুরো বিষয়টা বুঝাই এবং ডক্টর বুঝলেন অজন্তা পিল খেয়েছিল আসলে ভুল করে। একজন বলেছিল আমি যখন রুমে প্রবেশ করব তখন পিল খাওয়ার জন্য, আর অজন্তা এত কিছু বোঝে না, কেন খেতে হয়। 4টা বড়ি একসাথে খেয়ে ফেলে ভুল করে, আর এখন এই অবস্থা হয়। আরেকটু হলেই হয়তো বড় ধরনের ক্ষতি হয়ে যেত। অজন্তা ঘুমাচ্ছে আর আমি অজন্তার মাথার কাছে বসে আছি আর ভাবছি এত অবুঝ মানুষ এই 2025 সালে হয়। রাত প্রায় শেষের দিকে। আমি সবাইকে বললাম আপনারা সবাই বাসায় চলে যান, সকাল হলে আসবেন। আমি আছি সকাল পর্যন্ত। আমার শ্বশুর শাশুড়ি থাকতে চাইলো, কিন্তু আমি না করলাম, থাকার কোনো দরকার নেই, কারণ তাদের উপর আমি রেগেছিলাম। আমি অজন্তার পাশেই বসে ঘুমিয়ে যাই। সকাল ঘুম ভাঙতে দেখি অজন্তা আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। ওর এমন তাকানো দেখে কিছুটা লজ্জাবোধ করি। আমি চোখ নামিয়ে বললাম কেমন আছো তুমি, কিন্তু কোনো কথা বলতে পারছিল না গলা ব্যথায়, কিন্তু ইশারে বুঝালো ভালো আছি। আমি উঠে দাঁড়ালাম, ওয়াশরুমে যাব, ঠিক তখনই অজন্তা আমার হাত টেনে ধরলো আর ইশারে বলল আর কিছুক্ষণ বসে থাকেন। আমি বসে আছি আর অজন্তা তাকিয়ে তাকিয়ে দেখছে আর মিষ্টি মিষ্টি হাসি দিচ্ছে। এবার আমি খুব লজ্জা পাচ্ছি। হঠাৎ অজন্তা হাত বাড়িয়ে আমার গালটা ছুঁয়ে দিল। আমি লজ্জা পেয়ে ওয়াশরুমে চলে গেলাম। গিয়ে একটা সেলফি নিলাম আর ভালো করে দেখলাম আমার মুখটা আগে থেকে সুন্দর হয়েছে নাকি, কিন্তু আগের মতোই তো আছি। তাহলে অজন্তা ওইবার তাকে কেন ছিল? ওয়াশরুম থেকে বের হয়ে দেখি মাহি বসে আছে। এই ফকিনে কেমনে খবর পাইল আমি এখানে? মনে মনে কথাটা বললাম, আরে মাহি তুই এখানে? আরে মামা, তুই বিয়ে করলি আর আমাকে জানালি না? এক রাতেই প্রেগনেন্ট কেমনে মামা? কবে থেকে চলছে? বলে গায়ের ওপর উঠে পড়লো মাহি। এই কুত্তা, এটা হসপিটাল, গায়ের ওপর পড়ছিস কেন? আর কি সব বলিস, প্রেগনেন্ট? আমার হাতটা বকলনামা করে মাহি অজন্তাকে বলল, ভাবি ইথানকে নিয়ে গেলাম। এই আমি কই যাবো রুগী রেখে? এই শালা ট্রিট দিবি না বিয়ে করলি? কিছু কিছু ফ্রেন্ড আছে, যদি মরিও তাও লাস্টে কানে কানে বলবে মামা মরে তো গেলি, এখন ট্রিট দে। তোর মাথায় কি সমস্যা আছে? আমি হাসপাতালে আর তুই? শালা হসপিটাল থেকে বের হবি না, তখন মজা দেখবি। এই বলে মাহি চলে গেল আর আমি গিয়ে আবার অজন্তার পাশে বসলাম, কিন্তু এখন অজন্তা অন্যদিকে মুখ করে আছে, মুখ কালো করে। আমি ঝিম মেরে নিচের দিকে তাকিয়ে বসে আছি। এমন সময় দরজা খোলা আওয়াজ পেলাম, তাই ভাবলাম বাবা মা আসছে, কিন্তু তাকিয়ে দেখে পুলিশ। ইথান দরজার দিকে তাকিয়ে দেখে পুলিশ দেখে ইথানের বুকটা ধুপধুপ করে উঠল। পুলিশ ইথানের কাছে এসে জিজ্ঞাসা করলো, আপনার নাম ইথান? জি, আমার নাম ইথান। তখনই পুলিশ অজান্তার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, আপনার নাম কি অজান্তা? পুলিশ ইথানকে ধরে নিয়ে যায় বাল্যবিবাহের অভিযোগে। ইথান, আপনাকে বাল্যবিবাহের অপরাধে গ্রেপ্তার করা হলো, চলেন আমাদের সাথে থানায়। কিন্তু আমরা সব প্রমাণ হাতে পেয়েছি। অজন্তা অনেক বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু পুলিশ মানে না।
ইথানের বাবা মা বা অজন্তার বাবা মা থাকলে এখন বড় সমস্যা হতে পারত। অর্থাৎ ইথান আর অজন্তার ফ্যামিলি ব্যাচেলার। ইথানের 3 মাসের জেল ও 50,000 টাকা জরিমানা হয়ে যায় 3 মাস পর। আজ ইথান জেল থেকে ছাড়া পাবে। সবাই ইথানের জন্য অপেক্ষা করছে, কিন্তু ইথান পুলিশ সুপারকে রিকোয়েস্ট করলো উনি যেন ইথানের ফ্যামিলিকে বলে ইথানকে কাল ছাড়া হবে, কারণ ইথান ফ্যামিলির উপর রেগে আছে। তাদের জন্য লাল কালির দাগ পড়ে গেল ইথানের জীবনে। পুলিশ সুপার বলাতে ইথান ফ্যামিলির সবাই চলে যায়। এই 3 মাসে ইথান কারোর সাথে দেখা করেনি। অনেকেই আসছে দেখা করতে, কিন্তু ইথান দেখা করতে রাজি হয়নি। ইথানের জীবন থেকে হারিয়ে গেছে 3টি মাস। সেই রাগ অভিমান নিয়ে ইথান চলে আসে ঢাকা শহরে ফেসবুক ফ্রেন্ডের সাথে যোগাযোগ করে। ফেসবুক ফ্রেন্ডের নাম হচ্ছে নীলা। নীলা ইথানকে বলে আমি একটা জব দিতে পারবো, কিন্তু সেটা কোচিং সেন্টারে। সেই ভরসায় ইথান ঢাকাতে চলে আসে। আর ইথান নীলা ঠিক করা একটি বাসায় লজিক মাস্টার হয়ে থাকতে যাচ্ছে। এই তো বাসায় এসে পড়েছে। ইথান বাসার কলিং বেলটা বাজিয়ে দিল। একজন ভদ্রমহিলা দরজাটা খুলে দিল। কে তুমি? কাকে চাই? আসসালামু আলাইকুম আন্টি, আসলে আমাকে মিন্টু মামা পাঠিয়েছে আপনাদের বাসায় লজিং মাস্টার থাকার জন্য। নীলা মিন্টু মামার নাম বলতে বলেছিল। মিন্টু পাঠিয়েছে? জি। ভেতরে আসো বাবা, দাঁড়িয়ে কেন? আমি ভিতরে গেলাম, তখন আন্টি জিজ্ঞাসা করলেন তোমার ব্যাগপত্র কই? আসলে আন্টি আসার সময় বাস থেকে হারিয়ে গেছে। মিথ্যা কথা বললাম। ও আচ্ছা, চিন্তা করো না, একটা ব্যবস্থা করে দিব। আচ্ছা, তোমার নামটা তো জানা হলো না। পিছন থেকে কেউ একজন বলে উঠল। আমি ঘাড় ঘুরিয়ে তাকিয়ে দেখি একটা মেয়ে। আমি ভাবলাম এই মহিলাকে পড়াতে হবে নাকি। পপি, উনি রোবাইয়ার নতুন টিচার। বাবা, তুমি কিছু মনে করো না, তোমার নাম বলো। না আন্টি, আমার নাম কামরুল ইসলাম ইথান। সবাই আমাকে ইথান বলে ডাকে। কত বাহারি নাম, দেখতে তো খ্যাত, আবার নামটা তো দেখি বিদেশি। কি বেয়াদব মেরে। পপি, তুই যা এখান থেকে। ইথান, তুমি কিছু মনে করো না। আচ্ছা। আন্টি আমাকে রুমটা দেখিয়ে দিলেন। আজ থেকে এই বাসার ছাদ হচ্ছে আমার ঠিকানা, মানে চিলেকোঠা। খুব ভালো একটা পরিবেশ। রুমটা ঠিকঠাক করে সাজিয়ে নিলাম। গাটা এলিয়ে দিতেই ফোনটা বেজে উঠল। তাকে দেখি বাবার ফোন। আমি রিসিভ করলাম না। কলটা কেটে সিমটা খুলে ফেললাম। আমি আর বাসার সাথে কোনো যোগাযোগ করতে চাচ্ছি না। এমন সময় দরজা ঠক ঠক। আমি দরজা খুলে দেখি সেই বেয়াদব মেয়েটা। এই যে বাহারি নামের মানুষ, খেতে রাখছে। এই শুনুন, আমার বয়ফ্রেন্ড আছে, তাই লাইন মেরে কোনো লাভ নেই। শরীরে নাকি কেরোসিনের গন্ধ, নাম রাখছে আতুর আলী। পেতি মতো দেখা যায়। আমি নাকি লাইন মারমো, মনে মনে বললাম। কি স্যার, কষ্ট পেলেন? না, আসলে বলছিলাম আন্টিকে বলবেন একটু পরে আসবো। আর আপনি যেটা ভাবছেন সেটা আমি কল্পনাও করি নাই। পপি মুখ বাঁকিয়ে চলে গেল। তাতে আমার কি, আমার কিছু যায় আসে না। বিকেলে ছাত্রীকে পড়াতে হবে। আন্টি আমাকে পড়ার টেবিলটা দেখিয়ে দিলেন। আমি চেয়ারটা টেনে বসলাম। আন্টি চলে গেলেন। ছাত্রী মানে আমি যাকে পড়াবো তার নাম রুবাইয়া, কিন্তু রুবাইয়াকে এখনো দেখা হয়নি। টেবিলে থাকা বইটা হাতে নিয়ে দেখলাম ক্লাস 8-এ পড়ে। মনে মনে ভাবলাম এখানেও ক্লাস 8। একটু পর রুবাইয়া এসে, আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তুমি ভালো আছো? বসো। আমার নাম তো জানেন। হ্যাঁ। যাক, ভদ্র একটা মেয়ে। ভেবেছিলাম বড় বোনের মতোই হবে। স্যার, তাহলে আমরা পড়া শুরু করি? হ্যাঁ, করো। রুবাইয়া পড়ছে, আর একটু পর পর আমাকে দেখছে, আবার পড়ছে, আবার দেখছে। একটা সময় পড়া বাদ দিয়ে রুবাইয়া বলল, স্যার একটা কথা বলি? হ্যাঁ বলো। স্যার, আমি আপনার উপর ক্রাশ খাইছি। আই লাভ ইউ স্যার, উইল ইউ ম্যারি মি? ছাত্রীর মুখে আই লাভ ইউ শুনে আমি লাফ দিয়ে দাঁড়িয়ে পড়লাম। আবার বলে, ম্যারি মি? এই রুবাইয়া, তুমি এসব কি বলছো? আমি কি একটু আন্টিকে ডাকবো? স্যার, আপনি এত ভয় পাচ্ছেন কেন? আমরা প্রেম করব, কেউ জানবে না। বসেন স্যার, আই লাভ ইউ বলবো না। মনে থাকে যেন। স্যার, আপনার টুইন্স বাবু কেমন লাগে? কেন? এইসব ছাড়ো, বই খোলো আর পড়তে বসো। আজ পড়া রাখেন, আজ শুধু গল্প করব, আর বাকি 29 দিন পড়ব। স্যার প্লিজ প্লিজ প্লিজ। প্লিজ। এমনভাবে নাকে কান্না করে বলল, হ্যাঁ না করে পারলাম না। আচ্ছা ঠিক আছে, কিন্তু কাল থেকে পড়তে হবে। এই তো আমার সোনা জাদু। এখন বলেন, টুইন্স বাবু কেমন লাগে? আমার কাছে অনেক ভালো লাগে, কিন্তু কেন? তাহলে আজ থেকে আমি জমজ যে খাবারগুলো আছে সেগুলো খাবো, তাহলে আমাদের টুইন্স হবে। আমাদের মানে কিসব বলছো? ও মা,
মা হতে আপনার হেল্প লাগবে, তাই না? আমি শুনেছি যমজ খাবার খেলে নাকি যমজ বাবু হয়, আর আপনার তো যমজ বাবু পছন্দ, তাই। ইথান রুবাইয়ার কথা শুনে চেয়ার থেকে পড়ে ধপ করে মেঝেতে পড়ে অজ্ঞান। রুবাইয়া মেঝেতে তাকিয়ে দেখে স্যার পড়ে আছে অজ্ঞান হয়ে। রুবাইয়া ভাবলো স্যার খুশিতে অজ্ঞান হয়ে গেছে। আসলে আমার লজ্জা শরম কিছুই নাই। রুবাইয়া টেবিলে রাখা গ্লাস থেকে পানি নিয়ে ইথানের মুখে দিতেই ইথান চোখ খুলে তাকায়। স্যার, আপনি খুশিতে চিত হয়ে পড়ে গেছিলেন? ক্লাস 8-এ পড়ে এখন যে অবস্থা, আর বড় হলে কি জানি না কি করবে। তখন মনে পড়ে গেল অজন্তার কথা। তাহলে অজন্তা এত বোকা কেন? ও স্যার, কি ভাবছেন? দেখো রুবাইয়া, তুমি কিন্তু একটু বেশি কথা বলছো। তুমি এমন করলে আমি কিন্তু আন্টিকে বলে দিব। আপনি এমন কেন? কোনো রোমান্টিকতা নাই। আর মাকে কি বলবেন? গাধা কোথাকার, এসব কথা কেউ শাশুড়িকে বলে? আমি বুঝে গেছি এ মেয়েকে আর পড়ানো হবে না। রুবাইয়াকে ধমক দিয়ে বললাম, এই চুপ থাকো, না হলে। রাগ দেখে চলে গেলাম আর আন্টিকে গিয়ে সব বললাম। বাবা, তুমি কিছু মনে করো না। রুবাইয়া ছোট মানুষ, এর আগের টিচারগুলো সাথেও এমন করেছে। তাই বলে আন্টি এমন করবে? পরে তো আন্টি আমারই দোষ দিবেন পরীক্ষা ফেল করলে। এটা বাবা নতুন কিছু না, প্রত্যেক বছর 2-3টা সাবজেক্টেই ফেল করে। মনে মনে বললাম, আদর দিয়ে মাথায় তুলেন। আমি মনে মনে রাগ করে রুমে চলে গেলাম। গিয়ে দেখি বড় রানী আমার রুমে আমার শার্ট গায়ে দিয়ে আয়নায় বিভিন্ন ভঙ্গি করছে। দেখে তো আমার চোখ কপালে উঠে গেল। আমি বিড়বিড় করে বললাম, এই বাসার সবাই কি পাগল নাকি? আমি তো অল্প দিনে পাগল হয়ে যাব। আমি দরজায় নক করে বললাম, ম্যাডাম, আপনার শার্টের মাপ নেওয়া হয়ে গেছে? পপে আমাকে দেখে ভূত দেখার মতো চমকে যায়। তারপর আস্ত করে শার্টটা খুলে এক দৌড় দেয়। আমি মনে মনে বললাম, পুরো পাগলের দল। তারপর ফোনটা হাতে নিয়ে ফেসবুকে গেলাম। এমন সময় নীলার মেসেজ। কি অবস্থা, কেমন আছো? আমারে কই পাঠাইছো? পাগলখানায়। কেন, কি হয়েছে? কি আর বলবো, পিচ্ছে একটা মেয়ে, বিয়ে বাচ্চা এসব ভেবে শেষ। আরেকজন আছে পপি, সে আমার রুমে এসে আমার শার্ট গায়ে দিয়ে আছে। একটু ধৈর্য ধরে থাকো, সব ঠিক হয়ে যাবে। আর তোমার কি কোনো টাকা পয়সা লাগবে? আন্টি তো বললো দিবে। আর আমার জামা কাপড় কিচ্ছু নাই। এক পোশাকে কতদিন থাকবো? শীতের পোশাক আছে তো নাকি নাই? আছে, শার্ট খুলে পরিষ্কার করে শুকাতে দিয়ে গেছি। এসে দেখে এই অবস্থা, কেমনটা লাগে কত। এমন সময় আন্টি এসে বলল, এখানে 3000 টাকা আছে, তোমার যা লাগবে গিয়ে কিনে নিয়ে এসো। এত টাকা তো লাগবে না আন্টি, জানি এ টাকা আমার তেমন কিছু কেনা হবে না। তারপরে বললাম, থাক, রেখে দাও, তোমার লাগতে পারে। আচ্ছা, তুমি কি চিনবে? ঢাকায় তো নতুন। ও আমি চিনে নেব। তুমি বরং পপিকে নিয়ে যাও। না না, আমি একাই যেতে পারবো। আরে বাবা, তুমি লজ্জা করো না তো, আমি পপিকে বলে দিচ্ছি। তুমি রেডি হয়ে এসো। পুরো একটা পেন মেশিন নিয়ে যেতে হবে, মনে মনে বললাম। আমি রেডি হয়ে নিচে গেলাম। দেখলাম বোরকা পরে একজন ভদ্রমহিলা দাঁড়িয়ে আছে। শার্ট পাটটা কালো হিজাব নিকাব পরা, হাতে মোজা পায়ে মোজা। ভদ্রমহিলা আমাকে বললেন, চলেন। কই যাবো আন্টি? শপিং করতে যাবেন না? যাবো আন্টি, কিন্তু এবারে শাকসুনির সাথে। এখন আসছে না কেন? ওই মিয়া, আমার কি কইলেন? আমি শাকচুন্নি? আন্টি, আপনাকে বলি নাই। আপনি আন্টির কাছে আসছেন, যান, উপরে আছে উনি। কোনো কথা নাই, তাই পিছনে তাকালাম। কিন্তু তাকিয়ে দেখি পপি মুখে ঢাকনা খুলে আমার দিকে অগ্নিমূর্তি হয়ে তাকিয়ে আছে। না, আসলে আপনাকে বলি নাই। আমি তো। পপি এমন সময় গুলির বেগে এসে আমার শার্টের কলারটা খপ করে ধরে নিয়ে গেল। আজ আপনার খবর আছে। অতঃপর আমরা রিক্সার জন্য ওয়েট করছি। এমন সময় একটা রিক্সা আসলো। পপি উঠে বসলো, কিন্তু আমি উঠছি না। কি ব্যাপার, ওঠেন না কেন? কোলে করে উঠাতে হবে নাকি? আমি পর রিক্সা আসছি। কেন, আমার সাথে বসতে কোনো সমস্যা? না, কিন্তু কেমন দেখায় না? আরে মিয়া, ঢংবাদ দিয়ে আসেন তো। ইথান ভয়ে ভয়ে উঠে বসলো রিকশায়। মামা যান। কিন্তু ইথান পপিস পাশে এমনভাবে বসেছে মনে হচ্ছে উনুনের ওপর বসে আছে এক সাইড হয়ে। কি ব্যাপার, এমনভাবে বসছেন কেন? কোনো সমস্যা? আরাম করে বসেন। না না, ঠিক আছে। মনে তো হচ্ছে না কোনো ফোড়া হয়েছে নাকি? আরে না। তাহলে ভালো করে বসেন, লোকে ভাববে আমি আপনাকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছি। আমি ঠিক আছি তো। আরাম করে বসবেন নাকি জড়িয়ে ধরে বসবো? না না, আমি বসছি। মানুষ ঠিকই বলে, সোজা আঙ্গুলে নাকি ঘি ওঠে না। এবার ঠিক আছে,
আপনার গার্লফ্রেন্ড আসছে? চুপ করে আছি। আপনার গার্লফ্রেন্ড আসছে? আবারও চুপ করে আছি। ওই, কথা বলবেন নাকি রিক্সা থেকে ধাক্কা মেরে ফেলে দেব? না, বউ আছে। কথাটা শুনে পপি মুচকি আসলো। আমি কিছু বুঝলাম না। রিক্সাটা গিয়ে থামলো একটা রেস্টুরেন্টের সামনে। ভাড়া দিয়ে আসেন। ভাড়া না হয় দিলাম, কিন্তু আমরা রেস্টুরেন্টের সামনে নামলাম কেন? কারণ আমার অনেক ক্ষুধা লাগছে। ও মা, বাসা থেকে না খেয়ে আসলেন? এইটুকু আসতে খিদা লাগছে? মনে হয় আপনি রিক্সা চালিয়ে আসলেন। কি বললেন? কিছু না, মনে মনে বললাম যে ছেলের সাথে বিয়ে হবে তার জীবনটা খেয়ে শেষ করে দিবে। পপে কিছু দূর একাই চলে গেছে, পিছু তাকিয়ে দেখে আমি নাই, আবার পিছু এসেছে। এরকম আহাম্মুকের মতো দাঁড়িয়ে আছেন কেন? চলেন। আমি যাব না, আবার ক্ষুধা লাগে নাই। আমি যাব কেন? আপনারে খেতে বলছে কে? আমি খাবো, আপনি দেখবেন। ইথানের ইচ্ছে এই মেয়েটারে এইখানে গলাটা চেপে ধরে মেরে ফেলি। এত প্যারা দেয় কেন? ইথান কোনো কথা না বলে পপির পিছন পিছন চলল। ইথান মনে মনে আজ দেখবে প্যারা দেখতে কেমন লাগে। পপি আর ইথান গিয়ে বসলো। এর আগে রেস্টুরেন্টে কখন আসছেন? আমাদের গ্রামে এসব নাই। সরি, আপনি গ্রামে থাকতেন, এসব তো নাই। তারপর পপি অর্ডার দিল গ্রিল চিকেন, কোক ইত্যাদি। আমি আপন মনে বসে আছি। ওইটা অর্ডার নিয়ে চলে গেল, কিন্তু কিছু দূর যাওয়ার পর পপি ডাক দিয়ে বলল, হটডগ দিয়েন। আমি বোকার মতো ভাব ধরে বললাম, কি হটডগ মানে গরম কুত্তা খাবেন আপনি? নাউজুবিল্লাহ, আমি আন্টিকে বলে দিব আপনি গরম কুত্তা খাইছেন। আরে, আপনি যা ভাবছেন তা না। তাহলে কি? নিয়ে আসলেই দেখতে পারবেন। আচ্ছা, মেয়েটা দেখি কি কি অর্ডার দিয়েছেন। পপে বিরক্ত মনে মেয়েটা আমার দিকে ছুড়ে দিল। আমি মনে মনে বললাম, দেখা চান্দু, প্যারা কেমন লাগে? মেয়েটা হাতে নিয়ে দেখলাম গ্রিল চিকেন। আমি পপিকে বললাম, আচ্ছা পপি, একটা কথা বলেন তো। কি? এই চিকেন জানালার গ্রিলে নিয়ে রান্না করে নাকি বেলকনির গ্রিলে নিয়ে রান্না করে? হো আল্লাহ, দয়া করে চুপ থাকেন, আশেপাশের মানুষ শুনলে কি ভাববে? আচ্ছা চুপ। আরেকটা কথা বলি। কি? ওনারা এত কুত্তা পায় কই? এদিকে কুত্তার খামার আছে? আশেপাশে কিছু মানুষ শুনতে পেয়ে মিটিমিটি হাসতেছে, আর আমার মনটাও নাচতে শুরু করেছে। আপনাকে বলছি না চুপ থাকতে, আর একটা কথা বললে এখানেই কেটে ফেলবো, চুপ থাকেন। কিছুক্ষণ পর গ্রিল চিকেন আর কিছু খাবার দিয়ে গেল। আজ তো একটা মুরগিকে গ্রিল চিকেন বলে? পপের চোখে রাগ, মুখে জোর করে হাসি এনে বলল, জি। ওই ওয়েটার, আজ তো মুরগি দিলেন, একটা খাঁচা দেন, না হলে তো মুরগি দুধ দিবে। এই কথা শুনে রেস্টুরেন্টে সবাই হেসে দেয়। এদিকে লজ্জায় পপি শেষ, বেচের আগে শুধু ফোবাচ্ছে। পপের দিকে তাকিয়ে দেখি চোখ দিয়ে পুরো আগুন ঝরছে। আমি চুপচাপ নিচের দিকে মাথা দিয়ে বসে আছে। বসে আছেন কেন? খান। আমি খাবো না। খেতে বসে চুপচাপ খাবেন, আর মেজাজ খারাপ করবেন না। আমি চিকেনটা সামনে নিয়ে বসলাম। পপি আমার হাতে একটা চাকু আর একটা কাঁটা চামচ দিয়ে বলতে শুরু করলো। 3 মিনিট হয়ে গেল, আমি শুধু খাওয়া বাদ দিয়ে চাকু দিয়ে খোঁচাচ্ছি। এটা দেখে পপি বলল, কি হলো, খোঁজাচ্ছেন কেন? শালা এতক্ষণ ধরে প্লেটের উপর বসে আছে, দেখছি ডিম পাচ্ছে কিনা। পপি তো এবার তেলে বেগুনে জ্বলে উঠল। আপনি কি বোকা নাকি আমার সাথে ফান করছেন? আমি চুপ করে খাচ্ছি। এখন খুব ভদ্রতা দেখাচ্ছেন। এমন সময় ওয়েটার আসলো আর বলল, ম্যাম, আপনার হটডগ। ওই মিয়া, ফাজলামি করেন? এটা গরম কুত্তা। এখানে তো পাউরুটির মতো দেখা যাচ্ছে। কুত্তা সেটে ফুটাও নেই, এটা গরম কুত্তা হয় কিভাবে? 1 টাকাও বিল দেব না। সরি, এই যে ইথান সাহেব, প্লিজ চুপ থাকেন, আর মাথা কাটবেন না। অনেক লজ্জা দিচ্ছেন, আপনাকে নিয়ে হাসাহাসি করছে মানুষ। আবার পপি বিনয় বলল, তাই কিছু আর বললাম না। আমি গ্রিল চিকেন খাচ্ছি খুব কষ্ট করে। একটা হাড্ডি চাকু দিয়ে কাটলাম, কিন্তু কাঁটা চামচে আটকাতে পারছি না, তাই একটু রাগ হলো। কাঁটা চামচে জোরে প্রেশার দিতেই পিছলে আমার প্লেট থেকে ছিটকে হাড্ডিটা পাশে টেবিলে বসা একজন মুখে গিয়ে লাগে। পপি তাড়াতাড়ি করে মেয়েটার কাছে গিয়ে টিস্যু দিয়ে মুখ মুছিয়ে দিল, কিন্তু ভদ্র মেয়েটি পপিকে অনেকগুলো কথা শোনায় দিল। কথাগুলো অবশ্য আমাকেই বলেছে, কিন্তু আমার গায়ে লাগে নাই। আমি তো মহা খুশি। এখনো বসে আছেন কেন? খাওয়াটা শেষ করে যাই। আপনার আর খেতে হবে না। মেয়েটি কত কথা বললো, আপনার গায়ে লাগলো না? কথাগুলো কি আমাকে বলেছে? মানুষ এতটা গন্ডার হয় জানতাম না। এতগুলো কথা বললো, আনকালচার, গ্রাইমা, খ্যাত, কত কি বললো। আপনার সম্মানে এতটুকু লাগে নাই? না, আমার লাগবে কেন? সরি, আমার ভুল হয়েছে, বিলটা দিন। বিল? কিসের বিল? বিদ্যুৎ বিল নাকি গ্যাস বিল? পপি এবার প্রচুর রেগে আমাকে বলল,
আজ একবার বাসায় যাই, তারপর তোর কি অবস্থা করি দেখ। এই, আপনি আমাকে তুই তুই করছেন কেন? আমি আপনার বয়সে বড় এবং আপনার ছোট বোনের টিচার। ভদ্রভাবে কথা বলুন। ভদ্রতা কারে কয় কত প্রকার, আজ বাসায় নিয়ে তোর শিখামুশাল্লাহ হরামি। পাবলিকের সামনে আমার মাথাটাই কাটা গেল। আচ্ছা, বলবেন তো কিসের বিল? উফ, এতক্ষণ যে খাইলাম আর আপনি মুরগির ঠ্যাং দিয়ে ক্রিকেট খেললেন, বিল দিতে হবে না? ও মা, আমি বিল দেবো কেন? এখানে আর একটা কথা বললে এখানে মায়ের শুরু করব কিন্তু। এখনই দিন বলছি। পপির যে রাগ কিছু করে বসতে পারে, তাই ভয়ে ভয়ে বিল দিতে গেলাম। ম্যানেজার, বিল কত হয়েছে? স্যার বিল তো আপনার হাতে, দেখেন কত। বিল দেখে আবার পপিকে রাগানোর ইচ্ছে হলো, তাই ম্যানেজারকে বললাম, ওই মিয়া ফাজলামি করেন? 115 টাকার কেজি মুরগি খাওয়াইয়া 910 টাকা নিতে চান? আর গরম কুত্তা দেওয়ার কথা ছিল, সেটা কই? স্যার এটা তো গরম কুত্তা না, হট ডগ। হট অর্থ গরম আর ডগ অর্থ কুত্তা, তাহলে কি দাঁড়ালো গরম কুত্তা? স্যার আপনি বুঝেন না যে এই যে ম্যাডাম। ডাকেন ম্যাডামকে। কি হয়েছে? স্যারের থেকে টাকা নেওয়া যাবে না, প্লিজ আপনি দিয়ে দেন। কি ব্যাপার, টাকা দিচ্ছেন না কেন? আরে 115 টাকা কেজি মুরগি খাওয়াইয়া 910 টাকা চাইতেছে। ওই ম্যানেজার, আমার সাথে আমার এলাকায় চলেন, 115 টাকা কেজি মুরগি কিনে দিব। এমন সময় পপি আমার সাইড পকেট থেকে মানিব্যাগটা বের করে করা 1000 টাকার নোট দিয়ে বলল, বাকিটা টিপস। বলে খপ করে আমার শার্টের কলার ধরে টানতে টানতে রেস্টুরেন্ট থেকে বের করলো। আরে ছাড়েন, ছিঁড়ে যাবে শার্ট, মাত্র 3 বছর পরেছি, নতুন শার্ট ছিঁড়ে যাবে। 3 বছরের শার্ট, তাও মাত্র নতুন? আমার মাথায় শয়তানি বুদ্ধি আসলো, তাই ম্যানেজারকে ডাক দিলাম আর আসতে বললাম, জি স্যার বলুন। আমি বুঝি আপনাদের কষ্ট, ঢাকা শহরে মনে হয় সব কুত্তা শেষ, তাই আর মানুষকে গরম কুত্তা দেওয়ার বদলে পাউরুটির মতো কিছু একটা দিচ্ছেন। না স্যার তা না। বুঝি আমাদের কিশোরগঞ্জে যায়েন, অনেক কুত্তা আছে, পাগলা কুত্তা, কালা কুত্তা, লাল কুত্তা, সাদা কুত্তা। আর মানুষকে খেতে দিয়েন আর বলবেন হট ব্ল্যাক ডগ, রেড ডগ। এমন সব পপি ঘাত ধরে নিয়ে গেল। রেগে ফেটে যাচ্ছে মনে হয়। আমি মিটিমিটি হাঁটছি। তারপর একটা রিক্সা নিল। 20 মিনিট বসেছিলাম, একটা কথা বলি না, বিশ্বাস করেন। পপি যা ইচ্ছে বলল, অনেক কথা শোনাইছে, তাতে আমার কি, আমি তো আমি। আজ যে প্যারা দিয়েছি সারা জীবন মনে রাখবে। তারপর একটা শপিং মলে গেলাম, কিন্তু যে মলে আসছি আর আমার কাছে যে টাকা আছে এতে শুধু একটা প্যান্ট কিনতে পারবো। তারপর পপি আমাকে বসিয়ে রেখে ওয়াশরুমে গেল। আমি ঘুরে ঘুরে দেখলাম আর শার্ট প্যান্টের দাম দেখলাম। আবার 2000 টাকায় কিছু হবে না। একটু পর পপি আসলো আর এসে আমাকে বলল, সরি রেস্টুরেন্টে বাজে ব্যবহারের জন্য। ঠিক আছে। আচ্ছা, আমরা এখানে আসলাম কেন? আপনার জন্য। আপনি কি কি কিনবেন দেখেন। আসলে এত টাকা আমার কাছে ব্যালেন্স নেই। আমার যা দরকার ফুটপাথ থেকে কিনে নিব। আজব, আমার টাকা আছে তো, দেখেন কি কি নেবেন। সরি, আপনার টাকা নিতে পারবো না। আন্টি আমাকে টাকা দিয়েছেন। আপনাকে টাকা দিতে আমার টাকা পড়ছে, মা টাকা দিছে আমার কাছে আপনার জন্য, আর বাকি 3000 আপনার হাত খরচ। আমি তো পুরো অবাক, এত টাকা আন্টি কেন দিবে? নাকি পপি মিথ্যা বলছে? তারপর পপিকে বললাম, না আমি এত টাকা নিতে পারবো না, আন্টি আমাকে 3000 টাকা দিছে, এতেই হবে। আজব তো, এ টাকা তো মাই দিচ্ছে। আমি এই টাকা নিতে পারবো না, কারণ আন্টি আমাকে কিছুই বলেনি। চলেন বাইরে থেকে কিনে নিব। আরে দাঁড়ান স্যার, আমি কিছু কিনবো, আমার সাথে চলেন। আচ্ছা, কিন্তু পপি ছেলেদের প্যান্ট শার্ট এইসব দেখছে, তাই দেখে আমি বললাম, কি ব্যাপার, আপনি প্যান্ট শার্ট দেখছেন কেন? আমার প্রয়োজন। কথাটা শুনে আমি পপির দিকে তাকিয়ে আছি। এভাবে হা করে তাকিয়ে আছেন কেন? না মানে, বাইরে বের হলে পর্দা করে বের হন আর বাসায় পরবেন প্যান্ট শার্ট? ও হ্যালো, আমার জন্য না, আমার বয়ফ্রেন্ডের জন্য। আর আমার বয়ফ্রেন্ডের হাইট আপনার সাথে ম্যাচিং করে। আপনার গায়ে যেটা লাগবে সেটা আমার বয়ফ্রেন্ডের গায়েও লাগবে। আমি মনে মনে ভাবলাম, যাক, আমার তাহলে ভুল ধারণা ছিল। পপির তো বিয়ে পাচ্ছে। আপনার আবার বয়ফ্রেন্ড আছে? কেন থাকতে পারে না, বয়স তো আর কম হলো না। আপনার কোনো সমস্যা? বাইরে ফিটফাট আর ভিতরে? কি বললেন? কিছু না। অনেক ঘোরাঘুরি করে শপিং করা শেষ হলো আর আমি বাহির থেকে প্রয়োজনীয় যা দরকার সব কিনে নিলাম। এর আগে কখনো ফুটপাথ থেকে কোনো কিছু কেনা বা পরা হয়নি, এইবারই প্রথম। 15 দিন পর পর শপিং করা ছেলেটা আজ ফুটপাথ থেকে জামা কাপড় কিনে। এইসব ভেবে ঠোঁটে কোনো হাসি চলে আসলো আর পপি তা দেখে ফেলে। আপনি হাসছেন কেন? এমনি। সব কেনাকাটা শেষ করে রিক্সা জোরে দাঁড়িয়ে আছি, এমন সব ফোনটা বেজে উঠলো। তাকে দেখি নীলার ফোন। আমি ফোনটা রিসিভ করে, হ্যালো নীলা। আমি মাইশার মা। আন্টি আসসালামু আলাইকুম।
ভালো আছেন? কিন্তু আন্টি কোনো কথা বলছে না। হ্যালো আন্টি, আন্টি। নীলা আর নেই, আজ সকালে অ্যাক্সিডেন্ট করে সেখানেই মারা যায়। বলে কান্না ভেঙে পড়ে আন্টি। নীলার মরার খবরটা শুনে মনটা খুব খারাপ হয়ে গেল। মেয়েটা ফেসবুক ফ্রেন্ড ছিল, কখনো দেখা হয়নি। প্রথম ও শেষবার দেখা করার খুব ইচ্ছে ছিল, কিন্তু তাও হলো না, কারণ লাস্টটা গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে, আর আমি যা চিনি না। মুহূর্তে মনটা খারাপ দেখে, আর চোখের করে থাকা অশ্রু দেখে পাশে থাকা পপি জিজ্ঞাসা করলো, কার ফোন ছিল? কি হয়েছে? কোনো সমস্যা? আপনি কাঁদছেন কেন? কাঁদছি কারণ আমার সব থেকে কাছের মানুষটা আজ আমাকে পর করে চলে গেছে, না ফেরার দেশে। যে যাওয়ার সে তো গেছে, প্লিজ আপনি কাঁদবেন না, চলেন বাসায় যাই। 6 মাস পর পপির সাথে এখন আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। একদিন পপিদের বাসার ছাদে বসে আছি আমি আর পপি। পপি এখন আমাকে স্যার বলে ডাকে। আচ্ছা স্যার, মাঝে মাঝে না আপনাকে কেমন জানি অদ্ভুত লাগে। মানে কেমন বলো? এই যে 6 মাস হলো আমাদের বাসায় আছেন, কিন্তু আপনার সম্পর্কে আমরা তেমন কিছুই জানি না। আপনি কখনো আপনার বাসার কথা, বাবা মায়ের কথা কখনো বলেন না, কখনো বাড়ি যাওয়ার কথা মনেই করেন না। তুমি বলতে চাইছো তোমাদের বাড়িতে আছি এতে তোমার সমস্যা হচ্ছে? ও মা, এটা আমি কখন বললাম? তুই তো তাই বোঝাতে চাইছো, তাই না? আপনি সত্যি একটা বোকা, সবসময় উল্টো বলছেন। বলে উঠে গেল পপি আর আমাকে বলল, খেতে আসেন, আপনাকে আর কিছু বলবো না। তুমি যাও, আমি আসছি। পপির মা বাবা খুব বন্ধুসুলভ আর খুব ভালো মানুষ, নিজের ছেলের মতো দেখে আমাকে, আর আমিও তাদের অনেক সম্মান করি। আমি ছাদ থেকে নিচে গেলাম খেতে। পপি খাবার রেডি করে বসে আছে। আমি একটা চেয়ার টেনে বসতেই পপি বলল, আপনি হাত মুখ ধুয়েছেন? আরে সে তো খাওয়ার পর হাত ফ্রেশ হব। আচ্ছা, আপনি আমার বসা কেন? পপির মা বাবা ড্রয়িং রুমে বসে পত্রিকা পড়ছিল। পপি আর ইথানের এই দুষ্টু মিষ্টি ঝগড়া দেখে পপির বাবা আফজাল সাহেব, পপির মা লায়লা মুচকি হাসলেন। তখনই পপির বাবা পপির মাকে বললেন, পপির মা, একটা কথা ভাবছি, জানি না তুমি কি মনে করবে। কি ভাবছেন বলেন আগে। ইথান ছেলেটা আমার খুব পছন্দ, তাই আমি ভাবছি ইথানের সাথে পপির যদি। আমি বুঝতে পারছি আপনি কি বলবেন। আপনি একদম আমার মনের কথা বলেছেন। অনেক দিন হলো কথাটা আপনাকে বলবো বলবো ভাবছি, কিন্তু সাহস পাই না। ওদের দুজনকে কিন্তু মানাবে ভালো, আর আমাদের তো 2 মেয়ে, আমাদের যা আছে তাতেই তো ওরাই পাবে। কিন্তু ইথান কি রাজি হবে? পপির মা, তুমি তাহলে এক কাজ করো, তুমি ইথানের সাথে কথা বলো, সাবধান পপি যেন জানতে না পারে। আচ্ছা, আমাদের পপি কি রাজি হবে? পপির মা, তুমি সেই বোকাই রয়ে গেলে, পপির ভাবসাব দেখে বুঝতে পারো না? কিন্তু রাসেল বলল আজ নাকি কাদের নিয়ে আসবে, পপিকে নাকি দেখবে। রাসেলকে বলে দাও আমরা ছেলে পেয়ে গেছি, খুব ভালো ছেলে, যেমন আমরা চেয়েছিলাম। কিন্তু রাসেল নাকি তাদের কথা দিয়ে ফেলেছে, নিয়ে আসবেই। আচ্ছা তাহলে আসুক, পরে আমরা বলবো ছেলে আমাদের পছন্দ হয়নি। আচ্ছা ঠিক আছে, আর পপিকে দেখে যাক আগে, পরে ইথানকে বলি। মানে বলতে পারবো তোমার জন্য আজ যারা দেখতে এসেছিল তাদের না করে দিয়েছি। এটা ঠিক বলছো পপির মা। পরের দিন সকালবেলা কোনো একটা কাজে ইথান সকালে বের হয়ে যায়। বের হওয়ার সময় বলে গেল, আমি একটা কাজে বের হচ্ছি আন্টি, ফিরতে সন্ধ্যা হবে। আচ্ছা ঠিক আছে, কিন্তু তাড়াতাড়ি এসো। ইথান বের হয়ে গেল আর পপি সকালে উঠে ইথানকে খুঁজতে লাগলো, কিন্তু নেই। এখন মায়ের কাছে জিজ্ঞাসা করবে, কিন্তু ভয় পাচ্ছে। এমন সময় পপির মা লায়লা এসে পপিকে বলল, আজ কলেজে যাওয়ার দরকার নেই। কেন না? কাজ আছে, তাই আজ কলেজে যেতে হবে না। পপি কিছু বুঝলো না। পপির মা চলে যাবে এমন সময় পপি তার মাকে জিজ্ঞাসা করলো, ইথান স্যার কই? ইথান খুব সকালে বের হয়েছে, কাজ আছে নাকি, ফিরতে সন্ধ্যা হবে। কথাটা বলে লায়লা বেগম চলে গেলেন। দুপুরের দিকে কিছু মেহমান আসলো যেগুলো পপি চিনে না, সাথে আবারও রাসেল মামা। তখন পপি রুবাইয়াকে বলল, এই রুবাইয়া শোন। আচ্ছা রুবাইয়া, রাসেল মামার সাথে যে লোকগুলো আসছে তারা কে জানিস? কেন আপু, তুই জানিস না? না, কে ওনারা? তোকে দেখতে এসেছে। আমাকে দেখতে এসেছে কেন? আমার কি হয়েছে? তুই আসলে গাধি মার্কা, তোকে বিয়ে দিবে তার জন্য। কথাটা শুনে পপির বুকটা তখন কেঁপে উঠল, কারণ ইথান স্যারকে যে অনেক ভালোবাসে পপি।
পপির বুকে তখন অজানা এক ভয় কাজ করছে। তার বুকের ভেতরটা ধুকপুক করছে। পপি দৌড়ে গেল মায়ের কাছে। মা মা মা, ওনারা নাকি আমাকে দেখতে এসেছে। আমি এখন বিয়ে করব না। কেন বিয়ে করবি না? আমি আরো পড়াশোনা করব। পড়াশোনা নাকি অন্য কিছু? কাউকে পছন্দ করিস? একটু খোঁচা দিয়ে বলল কথাটা ইথানকে পছন্দ করে কিনা সেটা জানার জন্য, কিন্তু পপি না করে দিল। তখন পপির মা আবারও বলল, ওনারা আসছে, দেখে যাক। পড়তে চাইলে পড়বি, দেখলেই যে বিয়ে হবে তা তো আর না। মায়ের কথা শুনে পপি কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেললেও। আর আজ ইথানকে আমার মনের কথা জানাতে হবে, আমি যে তাকে ভালোবেসে ফেলেছি। হ্যাঁ, আজকেই বলবো। সন্ধ্যায় ইথান বাসায় ফিরে। ইথানের রুমটা হলো ছাদের, তাই রুমের দরজা খুলবে হঠাৎই চোখের দৃষ্টিটা গিয়ে পড়ে ছাদের কোণে কেউ একজন শাড়ি পরে দাঁড়িয়ে আছে। কিন্তু ইথান চিনতে পারে কে, তাই দেখার জন্য এগিয়ে যায়। গিয়ে দেখে, আরে পপি, তুমি তো আজ চেনা যাচ্ছে না। দারুণ লাগছে তোমায়, অনেক সুন্দর লাগছে শাড়িতে। তাই? আচ্ছা, রুবাইয়া বললো আজ নাকি তোমাকে দেখতে এসেছিল। একটুর জন্য মিস করলাম, দেখতে পারলাম না। কি পছন্দ হয়েছে? না। বুঝতে পেরেছি। মেয়েদের না মানে হ্যাঁ, লজ্জা বলতে পারছে না। আমার কত আশা, তোমার বিয়েতে আমি নাচবো, গাইবো, খাওয়া দাওয়া করবো, কত কি। আচ্ছা স্যার, আপনি কিছু বুঝতে পারেন না? কি বুঝতে পারি না? আমি আপনাকে ভালোবাসি, আর বিয়ে করলে আপনাকেই করব। পপির কথাটা শুনে আমি মোটেও আকাশ থেকে পড়লাম না, কারণ আমি তা 6 মাস আগে বুঝতে পেরেছি, যখন 10,000 টাকা শপিং করে দিয়েছিল বফের নাম করে, নিজে শপিং বাদ দিয়ে। আচ্ছা পপি, দেখো, আঙ্কেল আন্টি তোমাকে অনেক বিশ্বাস করে, আমি এসবের মধ্যে নাই। পপি তখন ইথানের বুকে ঝাঁপিয়ে পড়ে বলতে শুরু করে, আমি এসব জানি না কে কি ভাবলো বা মনে করলো। আমি তোমাকে ভালোবাসি, আর তুমি ছাড়া আমার জীবনে কেউ নেই। ইথান নিজের বুক থেকে পপিকে তুলে বলল, আচ্ছা দেখা যাক কি হয়। আর তুমি চোখ মুখ মুছে নিচে যাও, আমি এখন অনেক ক্লান্ত, আর আমি বাইরে থেকে খেয়ে এসেছি, রাতে আর খাবো না। পপি নিচে গেল। ইথান খুব চিন্তায় পড়ে গেল। যেটা নিয়ে ভয় ছিল সেটাই হলো। সকালবেলা পপি ঘুম থেকে উঠে হাসি মুখে ছাদে এসে ইথানের দরজা নক করে, কিন্তু খুলছে না। অনেকক্ষণ পরে খেয়াল করে দেখলো বাহির থেকে দরজা নক করা। তা দেখে পপি মনে মনে বলল, এত সকালে কই গেল। দরজা খুলে ভেতরে যায় পপি, আর দেখে ইথান নাই, আর ব্যাগটাও নাই। পাশের টেবিলের ওপর একটা কাগজ দেখতে পায় পপি। পপি চিঠিটা পড়ে মেঝেতে বসে পড়ল। বুকটা ফেটে যাচ্ছে কষ্টে, কারণ ইথান বাসা ছেড়ে চলে গেছে, আর অন্য কেউ ইথানের জীবনে আছে। পপি ভাবতেও পারেনি ইথান এমনটা করবে। সকালে পপিকে রুমে না পেয়ে ছাদে আসে পপিকে খুঁজতে আসে পপির মা। এসে দেখে পপি ইথানের রুমে ফ্লোরে বসে কাঁদছে, তাই দেখে পপির মা। পপির কাছে যায় আর জিজ্ঞাসা করে কি হয়েছে। পপির মা চিঠিটা খুলে দেখে। আঙ্কেল আন্টি, আমাকে মাফ করে দিবেন চোরের মতো পালিয়ে আসার জন্য। আমি না বলে আসছি, এর একটা কারণ আছে। কাল যখন পপি বলল সে আমাকে ভালোবাসে, আমি আপনাদের অনেক সম্মান করি, আর আপনারা আমাকে নিয়ে ছেলের মতো দেখেছেন। আমি কি করে আপনাদের সাথে বেইমানি করি? তাই তো আপনাদের না বলে চলে গেলাম, আর পপিকে ভালো একটা পাত্র দেখে বিয়ে দিবেন। আর একটা কথা, আমি বিবাহিত, সেটা পপিকে প্রথম দিনে বলেছিলাম, কিন্তু বিশ্বাস করে নাই। আপনাদের অনেক কথা বলার ছিল, যে কোনো দিন দেখা হয় সেদিন বলবো বাকি কথাগুলো। আমি কোনো ভুল করে থাকলে আমাকে মাফ করে দেবেন। চিঠিটা পড়ে পপির মা কিছুক্ষণ ধরে মূর্তির মতো দাঁড়িয়েছিলেন, কিছু বলছিলেন না। লায়লা বেগম বুঝতে পারলেন তার মেয়ে পপি ইথানকে অনেক ভালোবাসতেন। তখন লায়লা বেগম তার মেয়েকে সান্ত্বনা দিলেন, কিন্তু পপি প্রচুর কান্নায় ভেঙে পড়ছে। ইথান এমনটা করবে তা কল্পনাও করতে পারে নাই। ইথান ওইদিকে প্রায় 2 বছর 7 মাস পর বাড়িতে যাচ্ছে। 2 বছর পর ইথান নিজের বাড়িতে প্রবেশ করছে। বাড়িটার সেই আগের মতোই আছে, কোনো পরিবর্তন হয়নি। বাড়িতে ঢুকতেই কিন্তু গেটে ধাক্কা দিতে দারোয়ান দৌড়ে এসে বলল, আরে আরে, কে আপনি? এইভাবে বাসায় ঢুকতেছেন কে? আমার চাকরি তো প্রায় নষ্ট করে দিয়েছিলেন। মনে মনে বললাম, করিম কাকা তাহলে নেই, এখন চেঞ্জ হয়েছে। তা ভাই, আপনি কি এই বাড়িতে কাকে চাই? এটা কি রফিক সাহেবের বাসা? জি, এটা রফিক স্যারের বাসা। ও, তাহলে আমাকে এই বাসায় ঢুকতে হলে কি করতে হবে? আপনি কার কাছে আইছেন তার নাম বলতে হইব,
তারপর আমি বাসা থেকে অনুমতি নিয়ে আসুন, তারপর আপনাকে যাইতে দেব। আমি শারমিন ম্যামের সাথে দেখা করব। আচ্ছা, আপনি এখানে একটু দাঁড়ান, আমি ভেতর থেকে অনুমতি নিয়ে আসছি। ইথান সরাসরি যেতে পারত পরিচয় দিয়ে, কিন্তু একটু দেখতে চায় তাদের একমাত্র ছেলের জন্য তাদের কতখানি ভালোবাসা। দারোয়ান ভেতরে গেল, তা গিয়ে বলল, খালাম্মা, আপনার সাথে একজন লোক দেখা করতে আসছে। কে আসছে? নাম কি? কোথায় থাকে? তা তো জানি না, শুনে আমি এখনই আসছি। এর আগে কি এখানে আসছিল? না খালাম্মা, এর আগে দেখি নাই কোনোদিন। তাহলে ভুল করে আসছে। যা, আর বিরক্ত করবি না, আমার মাথাটা খুব ধরেছে। দারোয়ান এসে ইথানকে বললেন, ভাই, আপনি মনে হয় ভুল করছেন, আপনি যে বাসা খুঁজছেন। না, এটা সেই বাসা। প্লিজ আপনি কি বলেন ইথান আসছে। না ভাই, আমি যাইতে পারবো না, কারণ এইবার গেলে আমার চাকরি শেষ। আপনি শুধু গিয়ে বলেন ইথান আসছে, আপনার চাকরি নট হবে না। আর মিয়া কিসের ইথান শীতান কইতাছেন? খালাম্মা খুব মাথা ব্যথা, মানা করছে। ইথান তখন 100 টাকার একটা নোট বের করে, একবার যাবেন তো? ভালোবেসে যখন দিচ্ছেন তো না করি কেমনে? আপনি এখানে বসেন, আমি এখনই আসছি। দারোয়ান আবার ভিতরে গেল, গিয়ে বলল, তুই আবার আসছিস? খালাম্মা, ওনার নাকি খুব দরকার আপনাকে। নাম কি? নামটা জানি কি কইল, ভুলে গেছি। আবার যদি আসিস তোর খবর আছে। আচ্ছা, আর আসবো না, কিন্তু নামটা কি জানি কইল, ইথান নাকি সিথান? কি নাম বললি? ইথান। ইথান, মনে পড়ছে, ইথান। ইথানের মা তখন দৌড়ে বের হলো। গেটের দিকে তাকিয়ে দেখলেন ইথান দাঁড়িয়ে আছে, তার 7 রাজার ধন। ইথানকে দেখে ইথানের মায়ের চোখে পানি চলে আসে, আর দৌড়ে গিয়ে রাস্তায় হাউমাউ করে কেঁদে জড়িয়ে ধরলেন, আর বললেন, তুই কোথায় ছিলি এতদিন আমাকে ছেড়ে? বল কোথায় ছিলি তুই? আমাকে ছেড়ে কেমনে ছিলি? ইথানের চোখেও পানি। দারোয়ান হাঁ করে তাকিয়ে বলল, আচ্ছা খালাম্মা, উনি কে? আরে ছাগল, ও ছোট সাহেব। তুই ওকে চিনিস না? তুই আগে আমাকে বললি না কেন ইথান আসছে? আজ থেকে তোর চাকরি শেষ। না মা, আমি না করেছিলাম, থাক। ভাইজান, আপনার 100 টাকা রেখে দেন। ইথানের মা ইথানকে নিয়ে বাসার ভেতরে গেল। ডাইনিং রুমে বসিয়ে ইথানকে বলল, বাবা, তুই এতদিন কোথায় ছিলি? এমন শুকিয়ে গেছিস কেন? মা, কই শুকাইছি? আগে তো ছিলাম 60 কেজি, এখন 65 কেজি। তুই বললেই হলো, এই হাড় দেখাচ্ছে। সত্যি, মায়ের ভালোবাসার সাথে দুনিয়ার কোনো ভালোবাসার তুলনা হয় না। মা, নুসরাত কোথায়? ওকে তো দেখতেছি না। ও তো স্কুলে এখন। ও, আমার বাইকটা কই? স্টোর রুমে আছে। আগে আমি তোর বাবাকে এখনই ফোন দিচ্ছি, তুই এখানে বস, আমি এক্ষুনি ফোন করে আসছি। মা বাবাকে ফোন করে আসতে বলল। 5 মিনিটের মধ্যে দেখি বাবা এসে হাজির। বাবা এসে কান্নাকাটি শুরু করলো। তারপর বাবা বললেন, আচ্ছা অজন্তা কই, দেখছি না তো। মনে মনে বললাম, ও এখন আমাদের বাড়িতে আছে। ও তো গোসল করছে, এখন বের হয়নি। তুই উপরে যা, ফ্রেশ হ। অজান্তা উপরে আছে, দেখলে অনেক খুশি হবে। তুই যাওয়ার পর আর এই বাড়ি থেকে বের হয়নি। কেন? জানি না, আমাদের বাসা থেকে স্কুলে যায়। নুসরাতের স্কুলেই ভর্তি হয়েছে, ওদের বাড়ি যায় না। আমি তো কিছু বুঝলাম না। আমি উপরে গেলাম, খুব ক্লান্ত থাকায় রুমে এসে শার্ট খুলেই বিছানায় চিত হয়ে শুয়ে পড়লাম। এমন সময় ওয়াশরুমের দরজা খোলা শব্দ পেলাম। তাকিয়ে দেখি, যা দেখা যেন মোটো প্রস্তুত ছিলাম না। ছোট ছোট কাপড় মানে কিসব পরে অযন্তা বের হয়ে আসলো। ইথান অজন্তার দিকে তাকাতেই অজন্তা দেখে ফেলে ইথান বিছানায় শুয়ে আছে। তা দেখে কিছুটা অবাক হয়ে দাঁড়িয়ে থাকে অজন্তা, কিন্তু ইথান এখনো করাতে অজন্তা বুঝতে পারে, দৌড়ে ওয়াশরুমে ঢুকে যায়। এতদিন পর আসছে, এসেই উনি দেখে ফেললো এমনভাবে, এখন আমি ওনার সামনে যাব কিভাবে? কিছুক্ষণ পর অজন্তা জামা কাপড় পরে বের হলে লজ্জা লজ্জা ভাব নিয়ে, কিন্তু অজন্তা রুমে এসে দেখে কেউ নেই, মানুষের চিহ্ন পর্যন্ত নেই। রুম থেকে বাইরে তাকিয়ে দেখলো, খাটের তলায়ও দেখলো, কোথাও নেই। অজন্তা ভাবলো, ওইটা কি তাহলে ভুল ছিল? হয়তো তাই, সারাক্ষণ ভাবি তো ওনারকে, তাই হয়তো ভুল দেখেছি, ভূত ছিল হয়তো। অজন্তা বুকের ওপর থেকে ওড়নাটা বিছানার ওপর রেখে আয়নায় নিজেকে দেখছে আর চুল আঁচড়াচ্ছে। এমন সময় আবারও ইথান এসে হাজির। একবারও অজন্তা ইথানকে দেখে তড়িঘড়ি করে ওড়নাটা বুকের ওপর দেয়, দিয়ে আবারও তাকায়, দেখে ইথান নাই। এটা কি হলো? আজ এত ভুল দেখছি কেন? আবার আসুক, দেখাবো মজা। আমার ভাবনায় এসে এত প্যারা দিচ্ছে।
অজন্তা এবার ওনাটা বিছানায় আর রাখলো না, নিজের গলায় ঝুলিয়ে কাজে মন দিল। কিছুক্ষণ পর আয়নায় তাকিয়ে দেখলো ইথান দরজার পাশে দাঁড়িয়ে আছে। এইবার অজন্তা বলল, এখন আর আপনার থেকে চোখ সরাবো না। আপনি এত লজ্জা হয়েছেন কেন? যখনই একটু অন্য অবস্থায় থাকি তখনই আপনি আসেন আমার কল্পনায়, কিন্তু এই কেমন কল্পনা বুঝলাম না। আসছেনই যখন আর যেতে দিব না। বলে অজন্তা তার ওড়নাটা গলা থেকে নিয়ে দূরে ছুঁড়ে ফেলে দিল আর বলল, দেখেন, তাও আর আমার কল্পনা থেকে যাবেন না প্লিজ। ইথান ভূত দেখার মতো তাকিয়ে আছে। জীবনে খালি চোখে একবার প্রথম দেখছে তো তাই। অজন্তা হাত থেকে চিরুনিটা নিচে রেখে তাকিয়ে দেখে ইথান আর তাকিয়ে নেই, উধাও হয়ে গেছে। আর ইথান বাইরে এসে ভাবে, শালা এটা কি হচ্ছে। প্রথম ইথান এতটা ভেবে বের হয় অজান্তা গোসল করে রুমে আসবে, আমাকে দেখে হয়তো একটু লজ্জা পেয়েছে, তাই আবারও আসে, দেখে ওড়না নাই আর কাজও শেষ হয় নাই, তাই আবারও বের হয়। কিন্তু কিছুক্ষণ পর আবারও আসলে পাগল মেয়েটা কল্পনা ভেবে ওড়না ছুঁড়ে ফেলে দিল। আবার গেলে যে কি খুলে ফেলে আল্লাহ জানে। আমি আর ভেতরে যাব না, আর তার চেয়ে আমি নুসরাতকে স্কুল থেকে নিয়ে আসি। ইথান স্টোর রুম থেকে বাইকটা বের করে দেখলো সেই আগের মতোই চকচকে আছে, একটু ধুলো জমে নাই। তার মানে বাইকটা কেউ প্রতিদিন মোছে। মাকে গিয়ে জিজ্ঞাসা করলো ইথান, মা, আমার বাইকটা তো সে আগের মতো চকচক করছে। নুসরাত প্রতিদিন বাইকটা মুছে রাখে। তুই থাকতে প্রতিদিন ময়লা করতো তোকে রাগানোর জন্য, আর এখন প্রতিদিন মুছে রাখে। ইথানের যা মনে হলো বোনটার প্রতি অন্যায় করা হয়েছে, ওর তো কোনো দোষ ছিল না। টিফিন টাইমে আমি গেলাম নুসরাতের স্কুলে। অফিস রুমে গিয়ে স্যারের কাছ থেকে ছুটি নিলাম। তারপর নুসরাতের ক্লাসরুমে যেতে নুসরাত আমাকে দেখে দৌড়ে আসলো, কিন্তু হঠাৎ থেমে গেল। একটু পর কাছে আসতেই আমি বললাম, কেমন আছিস? বাসায় চল, ছুটি নিয়েছি। নুসরাত চুপচাপ গিয়ে বাইকের কাছে দাঁড়ালো। ইথান বাইক স্টার্ট দিতেই পেছনে চুপ করে বসলো। ইথান রাস্তায় এত কথা বলল, কিন্তু কোনো কথার উত্তর দিল না নুসরাত। ইথান বাইকটা রেখে ভেতরে যেতেই দেখলো অজন্তা আর তার মা টেবিলে খাবার সাজাচ্ছে। হঠাৎই অজন্তার চোখ দুটো ইথানের দিকে পড়ে। অজন্তা নিজের দিকে তাকিয়ে দেখলো জামা কাপড় সব ঠিকই আছে। অজন্তা ইথানের দিকে তাকিয়ে ইশারায় বলল, মা আছে, এখন দেখানো যাবে না কিছু। আজকাল কি আমি জেগে জেগে স্বপ্ন দেখছি নাকি? যাই হোক, দেখতে তো পাচ্ছি। এত লুচু হওয়া তো ভালো না, যখন তখন এসে পড়া যাবে না। এমন সময় মা রান্নাঘর থেকে বলে উঠল, অজান্তা, ইথানকে ফ্রেশ হয়ে খেতে আসতে বলো। অজন্তা কথাটা শুনেই অবাক হয়ে যায়। কি বললেন মা? ইথানকে বলো ফ্রেশ হয়ে আসতে। ছেলেটা এতদিন কোথায় কি খেয়েছে কি জানি। মানে বুঝলাম না, আপনি কিভাবে দেখলেন? পাগল মেয়ের কথা শোনো, যাও তো মা, আগে বলে আসো। অজন্তা কিছু একটা ভাবতে ভাবতে যাচ্ছে, তখন নুসরাত পড়ল সামনে। আচ্ছা, আজ এত আগে আসলেন যে? তোমার জামাই গিয়েছিল? মানে তোমরা কি পাগল হয়েছ? কি সব বলছো? আরে ইথান ভাইয়া আসছে, এতে পাগলের কি আছে? ধর, সব পাগল হয়েছে। উপরে বাবার রুমে গিয়ে দেখলো বাবা বসে আছে। বাবা, আজ এত তাড়াতাড়ি অফিস থেকে চলে আসলেন যে? এতদিন পর আমার ছেলে আসছে, আমি আসবো না? এইবার অজন্তা ইস বলে উঠল, বিড়বিড় করে বলল, তাহলে ওইসব সত্যি ছিল, এখন কি করে ওনার সামনে যাব? বিড়বিড় করে কি বলছো এমন? কিছু না বাবা, আমি চাই। এখন কি করে রুমে যাবে অজন্তা? লজ্জায় লাল হয়ে যাচ্ছে। আর ইথান একটা কথা ভেবেই অবাক হচ্ছে, এই পিচ্চি মেয়ে এত পরিবর্তন হলো কিভাবে? এত ম্যাচুরিটি আসলো কিভাবে? সবার সাথে কেমন মানিয়ে নিয়েছে নিজেকে। ইথান রুমে শুয়ে আছে। এমন সময় অজন্তা লম্বা ঘোমটা টেনে এসে বলল, ভাইয়া খেতে আসেন, মা ডাকছে। আচ্ছা যাও, আমি আসছি। ইথানের কথা বলা শেষ হলো আর অজন্তা রুমে লজ্জায় দাঁড়িয়ে থাকতে পারছিল না। অজন্তা নিচে যেতেই ইথানের মা বলল, অজন্তা, ইথানকে একটু যত্ন করে খাওয়াতো মা। মা, আমি পারবো না, আমার লজ্জা লাগে। শোনো পাগলি মেয়ের কথা, স্বামীকে খাওয়াবে তাও নাকি লজ্জা লাগে। মা, আমি এত কিছু জানি না। ইথান রুম থেকে বের হয়ে আসলো। নুসরাত সোফায় মুখ কালো করে বসে আছে। কিরে, খাবি না? চল। বলে হাত ধরে টান দিতে নুসরাত তেলে বেগুনে জ্বলে ওঠে। তুই আমার হাত ধরলি কেন? তুই কে আমার হাত ধরার? আমি তোর ভাই। আমার কোনো ভাই নাই। তুই আসছিস কেন এই বাড়িতে? নুসরাত, দেখ আপু, আমার ভুল হয়ে গেছে।
ওই কুত্তা, তুই আপু কসকারে, তুই আমার সাথে কথা বলবি না, তুই আমার ভাই না। বললাম তো আমার ভুল হয়ে গেছে। মা, তোমার কুড়িয়ে বাবা ছেলেকে বলো আমার সাথে জানি কথা না বলে। বলছে তো ভুল হয়ে গেছে, মাফ করে দে না। না, 2টা বছর কেন আসলো না? একটা বার কেন ফোন করলো না? রাগ করলে তোমাদের সাথে করেছে, ভুল করলে তোমরা করেছো। আমি কি ভুল করেছি? আচ্ছা, তুই যে শাস্তি দিবি আমি মাথা পেতে নিব। নুসরাত তখন আর চোখে তাকিয়ে বলল, যা বলবো তাই করবি তো? হুম। কান ধরে উঠবস কর। পারবো না। যা দূরে যা, আমাকে বোন বলে দাবি করবি না। আচ্ছা, এই যে কান ধরেছি। 2 বার ইথান কান ধরে উঠবস বসতেই নুসরাত ইথানকে জড়িয়ে ধরে কেঁদে ফেলে। রাতে ঘুমোতে যাবে অজন্তা আর ইথান। এখন কোথাও ঘুমাবে ইথান? একসাথে ঘুমাবে নাকি আলাদা? কারণ ইথান মন থেকে এখনো মেনে নিতে পারেনি। ইথান আগের ভাগে গিয়ে মেঝেতে বিছানা করে শুয়ে পড়ে, কিন্তু অজন্তা কাজ শেষ করে অনেক আশা স্বপ্ন নিয়ে রুমে আসে। আজ থেকে ইথানের সাথে ইথানের কাছে ঘুমোবে। ইথানের বুকে মাথা রেখে নিজের এতদিনের কষ্টের কথাগুলো বলবে। কিন্তু এসেই অজন্তার মনটা খারাপ হয়ে গেল। রুমে এসে দেখে ইথান মেঝেতে শুয়ে আছে। অজন্তা আর কিছু বলতে পারল না, লাইট অফ করে শুয়ে পড়ল। অজন্তা শুয়ে শুয়ে ভাবছে, আচ্ছা ইথান কি আমায় মেনে নেবে না? আমি কোনো ভুল করেছি কি? যখন আমার বিয়ে হয় তখন তো বিয়ে কি আমি বুঝতামই না। একা একা ঘুমও আসে না। এতদিন নুসরাত আর আমি একসাথে ঘুমিয়েছি। তখন অজন্তা সাহস করে ডাকলো, ইথান ভাইয়া উপরে আসেন, আমার ঘুম আসছে না। ইথান ভাইয়া। আমি চুপ করে আছি। উপরে আসবেন নাকি আমি নিচে আসব? আমি আবারও চুপ। অজন্তা তখন কম্বল বালিশ নিয়ে মেঝেতে গেল আর ইথানের বালিশের সাথে অজন্তা বালিশটা লাগিয়ে শুয়ে পড়ল। আচ্ছা ভাইয়া, আপনি এতদিন কোথায় ছিলেন? আমি চুপ করে আছি। ঘুমাইছেন নাকি? চুপচাপ ঘুমাও আর আমার থেকে দূরে থাকো। মনে মনে বললাম, বউ বাসা থাকলে কি আর ঘুম আসে? কত কি যে মাথায় আসে। ভাইয়া, আমার এক কম্বলে শীত লাগছে। তো আমি কি করব? আপনার কম্বলের নিচে আসি। দিনে তো একটা কথা বলে না। ভাবলাম বকবক করা ছেড়ে দিয়েছ, কিন্তু রাত হতেই। লাইট অফ তো, তাই আর লজ্জা লাগে না। চুপচাপ ঘুমাবে নাকি লাইট অন করব? না না, ঠিক আছে, শীত লাগছে না। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি অজন্তা আর নেই। পপিদের বাসায় প্রতিদিন সকালে উঠতে হতো, কারণ রুবাইয়াকে পড়াতে হতো, তাই সেই অভ্যাসটা আছে। মা আমাকে সকাল সকাল দেখে অবাক। কি রে ইথান, তুই এত সকালে উঠলি কি মনে করে? গত 2 বছর প্রতিদিন সকালবেলা উঠতে হতো। তা কোথায় ছিলি? পরে বলবো। বাজার করতে হবে কি? কেন? ব্যাগের টাকাটা দাও, আর কি কি আনতে হবে বলো। তুই করবি বাজার? তুই ঠিক আছিস? মা, আমি বাজার করতে জানি, অবাক হওয়ার কিছু নেই। তোর বাজার করতে হবে না, তুই বরং নাস্তা করে অজন্তা আর নুসরাতকে স্কুলে নামিয়ে দিয়ে আয়। বাজার করে এসে স্কুলে রেখে আসবো। মা ব্যাগ, টাকা আর বাজার লিস্টটা হাতে দিল। আমি বের হব, এমন সব বাবা এসে মাকে বলল, এই ইথানের মা, সকালে ইথান ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছে? বাজারে যাচ্ছে। কি বাজারে? ইথানের মা, ছেলের কি হয়েছে? ঠিক আছে তো ইথান? ঠিক আছে। ইথান বাজারে গেল। তখন অজন্তা তার শাশুড়িকে বলল, মা, উনি তো বাড়ি আসছে, এখন বলেন না আমাকে বাড়িতে নিয়ে যেতে। আচ্ছা বলবো, আজ বিকেলে নিয়ে যাবে। ইথান 1 ঘন্টা পর বাজার করে আসলো, আর সবাই ইথানের বাজারের অপেক্ষা করছিল, কারণ একদিন বাজারে পাঠিয়েছিল। আলু কিনে টাকা শেষ করে ফেলেছিল, আর ধার করে 10 কেজি সিম, 10 কেজি টমেটো এইসব বাজার আনছিল। তাই আজও সবাই অপেক্ষা করছে আজ কি করে। কিন্তু একটু পর ইথান গেট দিয়ে বাসায় ঢোকে আর 2 হাতে 2টা বাজারের ব্যাগ। অজন্তা কিছুটা এগিয়ে গিয়ে ব্যাগটা ইথানের হাত থেকে নেয়, ঠিক যেমন পপি ইথানের হাত থেকে বাজারের ব্যাগ নিত। তারপর সেই একইভাবে অজন্তা পপির মতো ব্যাগে কিছু একটা খুঁজছে। পপির কথা মনে পড়ে যায় ইথানের। ইথান ভাবতে থাকে পপির সাথে অজন্তার অদ্ভুত একটা মিল আছে। ইথান দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে পপির কথা। এমন সময় অজন্তা বলে উঠল, আচ্ছা, খাবার কিছু আনেন নাই? ঠিক পপিদের বাসায় যখন বাজার করি, পপি প্রথম দিন এই কথাই জিজ্ঞাসা করেছিল। তারপর থেকে প্রতিদিন পপির জন্য কিছু আনতে হতো। অজন্তার কথার উত্তরে ইথান বলল, না, এরপর থেকে আনবো।
পপির কথা ভাবতেই ইথানের মনটা খারাপ হয়ে গেল। চুপ করে বসে রইল সোফাতে ইথান। তখন ইথানের মা গিয়ে জিজ্ঞাসা করলো, ইথান, একটা কথা বলতে চাইছিলাম। হ্যাঁ মা, বলো। অজান্তা মেয়েটা অনেকদিন হলো আসছে, ওদের বাসায় যায় না। তুই নিয়ে গিয়ে ঘুরে আসতি যদি। ইথান কিছুক্ষণ চুপ থেকে বলল, আচ্ছা, কবে যেতে হবে? আজ গেলে ভালো হয়। অজন্তার বড় ভাইয়ের আজ বিয়ে ঠিক হওয়ার কথা, সেখান থেকে লোকজন আসবে। না মা, ওইসব লোকজনের ভিড়ে নেই। তাহলে বিকালে যা। আচ্ছা। অজান্তা আর আজ খুশির ঠেলা স্কুলে গেল না। সন্ধ্যার সময় রওনা দিলাম শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। যেতে 30 মিনিটের মতো লাগে। রিক্সা দিয়ে যাচ্ছি। আজ প্রথম শ্বশুরবাড়িতে। অজন্তাকে আজ খুব হাসি খুশি দেখাচ্ছে, কারণ অনেকদিন পর বাড়ি যাচ্ছে। আজ বেশ সুন্দর লাগছে, কিন্তু সেটা অজন্তাকে বলা হয়নি যে আজ তোমাকে খুব দারুণ লাগছে। যাই হোক, বাসায় গেলাম। অজন্তার মা বাবা, মানে আমার শ্বশুর শাশুড়ি, আমাকে দেখে অনেক অবাক হলো। সকাল সকাল আসলে কি হতো? আসলে একটু কাজ ছিল, তাই। মিথ্যা বললাম। অজন্তার মা অজন্তাকে বলল, তুই ভিতরে যা, আমি একটু ইথানের সাথে কথাবার্তা বলি। অনেকদিন পর এসেছে ছেলেটা। অজন্তা ভিতরে গেল, আর শাশুড়ি ফাও কথা বলেই যাচ্ছে। আমি কিছু বিরক্ত হলাম, কিন্তু কিছু করার নেই, শুনতেই হবে। কিন্তু একসময় অজন্তার কথা শুনতে পেলাম। জানো বাবা, আমার মেয়েটা তোমাকে অনেক ভালোবাসে, আর আগের মতো ছেলে মানুষই করে না। তখন আমি একটু তার কথা মন দিলাম। তুমি যেদিন বাড়ি ছেড়ে চলে গেলে সেদিন বলেছিলাম চল বাসায় যাই, এখানে থেকে আর কি হবে। অজান্তা তখন বলেছিল ইথান চলে গেছে তোমাদের উপর রাগ করে, আমার উপর না। আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না। কিন্তু আমি বলেছিলাম তুই কেন থাকবি, কি জন্য? তোকে তো বউ বলে মানেই না। তখন অজান্তা বলেছিল আমি ইথান ভাইয়ার জন্য আজ বেঁচে আছি। সেদিন যদি ইথান ভাইয়া না বলতো আমার বউকে আমি হসপিটালে নিয়ে যাব, এতে যা হয় হবে, জেল খাটতে হলে আমি খাটবো। তার কথাটা আজ আমার কানে বাজে। শাশুড়ির কথাটা শুনে ইথানের একটু অবাক লাগলো। সেদিন কি বলেছিল ইথানই মনে নাই, আর অজান্তা সে কথা মনে রাখছে। শাশুড়ির সাথে কথা শেষ করে অজন্তা রুমে গেলাম, ফ্রেশ হলাম। আর আমি অজন্তাকে বললাম, আমি যাই এখন। কোথায় যাবেন? বাসায় যাব। মাত্র তো আসলেন, 7-8 দিন থাকেন, তারপর যান। না, এটা তোমার বাসা, তুমি থাকো। এটা কেমন কথা বললেন? আপনার তো শ্বশুর বাড়ি। তো চলেন বাসায় যাই, আমিও চলে যাব। তুমি যাবা কেন? বিয়ের পর মেয়েদের স্বামীর বাড়ি হয় নিজের বাড়ি, তো আমি আমার বাড়ি যাব। এমন সময় শ্বশুর মশাইয়ের আগমন। কি হয়েছে বাবা? একটু বাসায় যাব। মাত্র তো আসলা, আর বাড়ির কথা ভুলে যাও? 2 দিন পর জয়ের বিয়ে মাত্র ঠিক করলাম। আমি বাপু একা এত কিছু করতে পারবো না, তোমাকে থাকতে হবে। না। তুমি একমাত্র মেয়ের জামাই, তুমি না থাকলে এসব দেখবে কে? আর তোমাকে ছাড়াই বিয়ে ঠিক করা হলো, রাগ করলি না তো বাবা? না না, রাগ করবো কেন? তুমি চাইলে জয়ের হবু বউকে দেখে আসতে পারো, তোমার অপছন্দ হলে না করে দিব। না না, দেখার দরকার নাই, আমি বিয়ের সকল দায়িত্ব নিলাম। বিয়েটা কোথায়, মানে আমার হবু ভাবির বাসা কোথায়? ঢাকা মিরপুর 10 নম্বর সেক্টর। ঢাকার কথা শুনে ইথানের পপির কথা মনে পড়ে যায়, আর ভাবে এই সুযোগে পপিদের বাসায় যাওয়া যাবে। 2 দিন পর বিয়ের কাজে আমি অনেক ব্যস্ত, কেনাকাটা সবকিছু আমারই করতে হচ্ছে। ঢাকায় বরযাত্রী গেলাম। মেয়ে পক্ষ বিয়ের অ্যারেঞ্জটা করেছে একটা কমিউনিটি সেন্টারে। কমিউনিটি সেন্টার থেকে পপিদের বাসায় যেতে 10 মিনিট লাগে রিক্সা দিয়ে যেতে। গাড়ি থেকে নেমে আমি পপিদের বাসা যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। এমন সময় শ্বশুর এসে বলল, তুমি এখানে দাঁড়িয়ে আছো, আসো সবার সাথে পরিচয় করিয়ে দেই। এমন সময় অজন্তা এসে বলল, বাবা আগে ভাবিকে দেখবো তারপর। আচ্ছা, তাহলে ইথানকে নিয়ে যা, দেখে আয়, তারপর পরিচয় করিয়ে দেই। ইথান যাবেই না, কিন্তু অজান্তা টানতে টানতে নিয়ে গেল নতুন বউ দেখতে। কাছাকাছি চলে গেছে প্রায়, হঠাৎই ইথানের দুটো থেমে গেল। অজন্তা বলল, কি ব্যাপার, আসেন, আমি এখান থেকে দেখি, তুমি যাও। ইথানের পা থেমে গেছে অন্য একটা কারণে। যে বউ সেজে বসে আছে সে অচেনা কেউ না, বউ সেজে বসে আছে পপি। ইথান দেখতে পেল পপি বউ সাজে বসে আছে। হঠাৎ পপির চোখ দুটো ইথানের দেখা পায়।
ইথানকে দেখে পপির বুকের ভেতরটা মুচড়ে ওঠে আর অজানা কষ্টের স্রোত ঝরতে থাকে। কিন্তু ইথান তখনই পপির সামনে থেকে সরে যায়। ইথান আড়ালে গিয়ে ভাবতে থাকে সামনে না জানি কত বড় বিপদের মুখোমুখি হতে হবে। ইথান ভালো না বাসলেও পপির জন্য একটা দুর্বলতা কাজ করে। কেমন যেন লাগে তা বলে বোঝানোর মতো না। এমন সময় ইথানের সামনে পড়ে পপির বাবা। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো। তা তুমি কেমন আছো? আঙ্কেল আসলে পপি। পপির আজ বিয়ে, তুমি খেয়ে বিদায় হও। পপির বাবা ভাবছে ইথানের বিয়েতে হয়তো ঝামেলা করতে এসেছে, কিন্তু এমন সময় ইথানের শ্বশুর এসে ইথানকে বলল, আরে বাবা, তুমি এখানে? তোমাকে আমি খুঁজেই পাচ্ছি না। ও, তুমি দেখি বিয়ের সাথে কথা বলছো? তখন পপির বাবা কিন্তু হকচকিয়ে গেলেন আর আমার শ্বশুরকে বললেন, বিয়াই, আপনি ইথানকে চিনেন? আরে ইথান তো আমার মেয়ের জামাই, আর আপনি চিনেন কিভাবে? বাবা, আমরা মাত্র পরিচয় হলাম। ও আচ্ছা, বেয়াই, ও হচ্ছে ইথান, আমার একমাত্র মেয়ের জামাই। খুব ভালো ছেলে, আপনারা কথা বলেন। বলে আমার শ্বশুর চলে গেল। ঠিক তখনই পপির বাবা বলল, মিথ্যা বললা কেন? ইথান মাত্র কি আমরা পরিচয় হলাম? আঙ্কেল, যা বলেছি পপির ভালোর জন্য বলেছি। মানে? আমি যে আপনার বাসা থাকতাম সেটা বলার দরকার নেই কাউকে। আচ্ছা ঠিক আছে। এদিকে পপির বিয়ের আসর থেকে উঠে গেছে ইথানকে খুঁজছে। লোকজন বলা বলি করছে মেয়ে এমন করছে কেন। ইথান আস্তে করে বিয়ে বাড়ির থেকে সরে পড়ে, কারণ ইথান বুঝতে পারল তার উপস্থিতিতে বিয়ে বাড়িতে কোনো ঝামেলা হতে পারে। তাই ইথান কমিউনিটি সেন্টার ছেড়ে অজন্তাকে নিয়ে পপিদের বাসায় গেল। আজ অজন্তাকে সব খুলে বলবে ইথান, কিন্তু অজন্তা বারবার জিজ্ঞাসা করছে, আচ্ছা আমরা কোথায় যাচ্ছি? আমরা এখন পপিদের বাসায় যাচ্ছি। পপিকে? যার সাথে তোমার ভাইয়ের বিয়ে হচ্ছে। আচ্ছা, আপনি ভাবিদের বাসা চিনেন কিভাবে? আগে চলো, তারপর সব বলবো। ইথান অজন্তাকে নিয়ে পপিদের বাসার ছাদে গেল। আচ্ছা, আপনি বিয়ে রেখে এখানে নিয়ে আসলেন কেন? কারণ আমি বিয়ের অনুষ্ঠানে থাকলে বিয়েটা হবে না। মানে? বলছি, রুমে আসো। আমি যে রুমে থাকতাম সেই রুমে নিয়ে গেলাম। এই রুমের চাবি আপনার কাছে কি করে? কারণ এই রুমটাতে আমি থাকতাম। দীর্ঘ 2 বছর আমি এই রুমে, এই বাসায় থেকেছি। রুমটা অনেক সাজানো গুছানো। এমন সময় কাজের মেয়েটি এসে চিল্লাতে শুরু করছে, এই রুম কে খুলেছে? এই রুমে আসা নিষেধ। পপি আপু জানতে পারলে আমাকে বকা দিবে। কাজের মেয়েটি যখন রুমে এসে দেখে ইথান, তখন মেয়েটি বলে, আরে ভাইজান, আপনি কখন আসলেন? আজ তো আপামনির বিয়া। আমি জানি বিয়ে, তা এরকম চেঁচামেচি করছিলে কেন? আসলে আপনি যাবার পর পপি আফা রুমটাতে কাউরে আসতে দেয় না। সে একাই এসে এই রুমে বইয়া থাকে, কান্দে। দেখেন আপনার প্রতিটা জিনিস কিভাবে যত্ন করে রাখছে। আচ্ছা ভাইজান, আপনার সাথে উনি কে? ওই তো তোমার ভাবি, মানে আমার বউ। ভাইজান, আপনি বিয়া করছেন, কত সুন্দর। কবে বিয়া করলেন? এ বাসায় আসার আগে। ও তুমি বুঝবে না। আপনার থাকেন, আমি যাই তাহলে, অনেক কাজ আছে। বলেই কাজের মেয়েটি চলে গেল। তারপর ইথান অজন্তাকে বলল, কিছু বুঝতে পারলে? যা বুঝলাম, মেয়েটি আপনাকে ভালোবাসে, কিন্তু কিন্তু কি? আপনিও কি তাকে ভালোবাসেন? এবার ইথান পুরোই ফেঁসে গেল, কি বলবে এখন। আসলে আমি পপিকে ভালোবাসি না, কিন্তু পপি আমাকে লাভ করতো। কিন্তু হ্যাঁ, পপির প্রতি আমি দুর্বল। দুর্বল মানে আপনি তাহলে পপিকে লাভ করেন? না, আমি তোমাকে লাভ করি। কি বললেন? যা শুনেছ একদম ঠিক। আবার বলেন না। আমি তোমাকে ভালোবাসি। কথাটা শুনে অজন্তা ইথানকে জড়িয়ে ধরে। ইথানকে জড়িয়ে ধরে অজন্তার মনের অজানা সুখের হাওয়া বইতে লাগলো। তখন অজন্তা বলল, শুধু আপনার জন্য দীর্ঘ 2টা বছর আমি অপেক্ষা করেছি, শুধু এই দিনটার জন্য। এবার অজন্তা ইথানের বুক থেকে উঠে কপালে কিস করতে চাইল, কিন্তু অজন্তা একটু শর্ট হওয়ায় পারল না। এত লম্বা হয়েছেন কেন? একবারে তালগাছের মতো। একটু এবার ঝোঁকেন। হ্যাঁ, এই যে ঝুঁকলাম। একটা ভালোবাসার পরশ দিল ইথানের কপালে। ইথান কিছুটা লজ্জা পেল, কিন্তু চুপ করেই রইল। আর আমি ঠিক আছি, তুমি তো পিচ্ছি। এই, আমাকে একদম পিচ্ছি বলবেন না। আমি অনেক বড়। যদি আপনি থাকতেন তাহলে এখন একটা বাচ্চা থাকতো কোলে। চুপ, চলো যাই। অজন্তা ইথানের হাত ধরে বলল,
আচ্ছা চলেন। দুজনে চলে গেল কমিউনিটি সেন্টারে। কিন্তু অজান্তা কি হলো ইথানকে এক মুহূর্তের জন্য চোখের আড়াল করে না। কেউ ডাকলেও কোনো কাজ দিলে অজান্তা যেতে দেয় না, হাত ধরে থাকে। ওয়াশরুমে গেলেও বাইরে দাঁড়িয়ে থাকে, জিজ্ঞাসা করলে বলে, আপনাকে চোখের আড়াল করতে পারছি না, আপনি আমার সাথে থাকবেন। কি বলছি আপনার সাথে সবসময় আমি থাকবো। দেখো অজান্তা, এটা বিয়ে বাড়ি, অনেক কাজ, এই কাজগুলো আমি ছাড়া কে করবে? আপনার করতে হবে না, অনেক মানুষ আছে তার জন্য। তোমার বাবা মানে আমার শ্বশুর অনেক রাগ করবেন। করলে করবে, চলেন তো ওই দিকে যাই। এদিকে পপির চোখ দুটো শুধু ইথানের অপেক্ষায়। অনেক দিন ইথানকে দেখে না, আকুল হয়ে আছে ইথানকে দেখার জন্য। কিন্তু বাবা মায়ের পীড়াপিড়িতে পপি বিয়েতে সমমত দেয়, কারণ সেটা ছিল ইমোশনাল ব্ল্যাকমেল। আর ইথান বিয়ের সময় পপির থেকে দূরে ছিল, যাতে কোনো সমস্যা না হয়। এইদিকে অজন্তা পাগলামিতে ইথান প্রায় শেষ। ইথান আর অজন্তা খেতে বসেছে, কিন্তু অজন্তা বায়না ধরলো তখন খাইয়ে দিতে হবে। আমি পারবো না, এত লোকজন কি বলবে? আপনাকে কি এত লোকজনকে খাওয়াই দিতে বলছে? দেখো, এটা একটা বিয়ে বাড়ি। তো কি হয়েছে, আপনি আমাকে খাইয়ে না দিলে আমি খাবো না। আচ্ছা, তোমার খাইতে হবে না, আমি খাই, তুমি দেখো। আপনি এমন কেন? আমার যদি এখন ডান হাতটা কেটে যেত তাহলে খাইয়ে দিতেন না? তখন হয়তো দিতাম, কিন্তু তোমার হাতটা তো ভালো আছে, খাও। হাত কাটা থাকলে এই বিয়ে বাড়িতে খাইয়ে দিতেন। দিতাম। কেন, তখন মানুষজন কিছু মনে করতো না? আরে বোকা, তখন তো মানুষ দেখতো তোমার হাতে ব্যান্ডেজ। বুঝতে পারছি। অজন্তা কিছুক্ষণ চুপ করে বসেছিল, আর ইথান আপন মনে খাচ্ছে। কিন্তু টেবিলের থেকে কাচের গ্লাস নিচে পড়ে ভেঙে গেল। ইথান খাওয়ার বন্ধ করে তাকালো। ইথান দায়িত্বের থাকায় একজন লোককে বললেন, ভাই এইগুলো তুলে নিয়ে যান। কিন্তু তার আগেই অজন্তা একটি কাচের টুকরো নিয়ে নিজের ডান হাতে একটা টান দেয়। টুকরোটি দিয়ে ধারালো থাকায় এক টানে কেটে যায়। ইথান এই করতে করতে কেটে ফেলে। এখানে চিল্লাচিল্লি না করাই ভালো, তাই ইথান পকেট থেকে রুমাল বের করে চেপে ধরে ফার্মেসিতে নিয়ে যায়। হাতে ব্যান্ডেজ করে নিয়ে আসে। ইথানের চোখ দুটো রাগে লাল হয়ে আছে, এখন কিছু বলছে না, লোকজন আছে বলে। ব্যান্ডেজ করার শেষে অজন্তার হাতটা শাড়ি দিয়ে ঢেকে রাখতে বলল, যাতে কেউ না দেখে, দেখলে হয়তো হট্টগোল হবে, তাই দেখানোর দরকার নেই। ইথান অজন্তাকে ছাদে নিয়ে গেল আর ঠাস ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিল অজন্তার মায়াবিনী গালে। গালটা মুহূর্তে লাল হয়ে গেল। এসব পাগলামি আমার একদম ভালো লাগে না, এসব মানে কি? অজন্তা মাথা নিচু করে আছে, মুখে কোনো কথা নাই। ইথান একা একা বকবক করে নিচে গেল। অজন্তা একা ছাদে দাঁড়িয়ে আছে, মনের কষ্টগুলো আবারও মাথা চারা দিয়ে উঠছে ইথানের আঘাতে। কান্না করলে নাকি মনটা হালকা হয়, তাই অজন্তা দাঁড়িয়ে কান্না করছে। অজন্তা নীল আকাশের দিকে তাকিয়ে আছে। এমন সময় পেছনে এসে কেউ দাঁড়িয়ে আছে, তার টের পেল। তার কান্না ভেজা নয়ন দুটো হাত দিয়ে মুছে পেছনে তাকালো, দেখলো ইথান দাঁড়িয়ে আছে। আপনি দাঁড়িয়ে কান্না করছিলে কেন? কই না তো। আমাকে মিথ্যা বলছো? ইথান অজন্তার সামনে গিয়ে ভালো করে চোখ মুছে দিল আর বলল, তাড়াহুড়ো করে চোখের পানি ভালো করে মুছতে পারিনি। আচ্ছা, নিচে যাই, চলো। এখানে থাকি না কিছু সময়। খাবে না? ক্ষুধা লাগে নাই? কিন্তু আমার আমি তো আছি বলে ইথান চলল আগে আগে। তখন অজন্তার ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল আর ইথানের পিছু পিছু চলল। ইথান অজন্তাকে খাইয়ে দিল। অজন্তা এখন অনেক খুশি। কিন্তু এমন সময় অজন্তার বাবা মানে ইথানের শ্বশুর এসে বলল, ইথান বাবাজি, তোমার জন্য সবাই বসে আছে। কেন বাবা? বিয়ে পড়াবে, সেখানে তোমার থাকতে হবে। তুমি একমাত্র মেয়ের জামাই, আমার পরিচয় করিয়ে দেব না? হ্যাঁ বাবা, পরে পরিচয় হয়ে নিব। না না, তা হয় না, এখনই চল তো বাবা, দেরি হয়ে যাচ্ছে। এইবার বড় কোনো ঝামেলা হতে চলেছে। যদি পপি বিয়ের আসর থেকে উঠে পড়ে, ইথানকে দেখে বা কোনো কিছু উল্টোপাল্টা করে বসে। কিন্তু ইথানকে এমন করে ধরছে না যে উপায় নাই। অনেক ভয়ে ভয়ে অজন্তাকে সাথে নিয়ে গেলাম। দেখলাম পপি ঘোমটাটা টেনে বসে আছে। ঘোমটাটা বড় ছিল না, তাই মুখ দেখা যাচ্ছে, আবার যাচ্ছে না, মন বিষণ্ণ দেখা যাচ্ছে। আমি উপস্থিত হওয়ার সাথে সাথেই আমার শ্বশুর বলল, এই যে আমার মেয়ের জামাই চলে এসেছে। যখন আমার নামটা উচ্চ স্বরে নিলেন, ঠিক তখনই পপি ঘোমটাটা ফেলে তাকালো
আমি পপির দিকে তাকিয়ে আছি। এবার পপি আমাকে দেখে ফেললো। আমাকে দেখে পপির সামান্য হাসি ফুটে উঠল। কিন্তু যখন আমার শ্বশুর বললেন ইথান হচ্ছে আমার মেয়ের জামাই আর এ হচ্ছে আমার মেয়ে অজন্তা, মুহূর্তে পপির মুখে হাসিটা বিলীন হয়ে গেল। কিন্তু দুঃখের কথা হলো পপি তখন অসহায়ের মতো আমার দিকে তাকিয়ে আছে। আমি দেখেও না দেখার ভান করছি, আর পপি তার বাবা মায়ের মুখের দিকে তাকিয়ে আছে অসহায়ের মতো। হয়তো পপি বুঝে গেছে এখন আর কোনো লাভ নেই। পপি তার বাবার দিকে তাকালো আর দেখলো মাথা নিচু করে আছে। পপির বাবা ভাবছে পপি কিছু করে বসবে আর তাকে সবার সামনে ছোট হতে হবে, কিন্তু পপি তার বাবার দিকে তাকিয়ে ঘোমটাটা টেনে বসলো। তখন আমার মতো আর পপির বাবার মতো কেউ খুশি হয় নাই। কিন্তু পপির বুকটা কষ্টে ফেটে যাচ্ছে। যাকে ভালোবেসেছিল তার উপস্থিতিতে বিয়েটা হচ্ছে, কিন্তু দুঃখের কথা হলো বরটা ভালোবাসা মানুষটি না, অন্য কেউ। কষ্ট হলেও পপির মেনে নিতে হবে। এই কষ্ট বলার মতো না, এর চেয়ে মরে যাওয়া ভালো। বিয়েটা শেষ পর্যন্ত সম্পূর্ণ হলো। ঢাকা থেকে বিদায় নিয়ে রাত 12টায় কিশোরগঞ্জ পৌঁছালো। আজ পপির বাসর রাত। বাসর ঘরে যেতে যেতে রাত 2টো বেজে গেল। জয় যেমন বউ চেয়েছিল ঠিক তেমন একটা বউ পেয়েছে। জয় রাত 2:10 বাসর ঘরে প্রবেশ করলো। স্বাভাবিক নিয়ম অনুযায়ী নতুন বউয়ের বাসর ঘরের বিছানায় বসে থাকার কথা, কিন্তু নতুন বউ দাঁড়িয়ে আছে জানলার গ্রিল ধরে, বাইরে তাকিয়ে আছে। জয় ধীর পায়ে বউয়ের কাছে গেল। আপনি এখানে দাঁড়িয়ে আছেন যে? কিছু বলবেন? মনে হচ্ছে আপনার মনটা খারাপ। না। তাহলে এই কথা বলছেন যে? তাহলে কি আপনার গলায় ঝুলে ঝুলে কথা বলতে হবে? আপনি এমন করছেন কেন? দেখেন, এখন আইন ও ইসলামের নিয়ম অনুযায়ী আপনি আমার স্বামী। আপনি চাইলে আমার সাথে সব করতে পারেন, কিন্তু প্লিজ দয়া করে স্বামীকে দেখাতে আসবেন না। কথাটা শুনে জয় থমকে গেল। নতুন বউয়ের মুখ থেকে এমন একটি কথা শুনবে তা কল্পনাও করতে পারে নাই। আপনি এরকম বলার কারণ জানতে পারি? আমি একজনকে ভালোবাসি, তাকে ছাড়া আমি অন্য কাউকে কল্পনাও করতে পারি না। তাহলে তাকে রেখে আমাকে বিয়ে করলেন কেন? বাবা মা ইমোশনাল ব্ল্যাকমেল করে বিয়ে দিয়েছে। কিন্তু আমার লাইফটা নিয়ে খেললেন কেন? কই, আমি কি করছি? আপনি স্বামীর অধিকার দিচ্ছেন বলছেন অন্য কেউকে ভালোবাসেন। বললাম তো আপনার অধিকার আপনি আদায় করে নেন। এরকম আমি চাই না। আমি চাই আপনি মন থেকে আমাকে মেনে নেন। সেটা কোনো দিন সম্ভব না। আমি একজনকে ভালোবাসি, বললাম তো। এদিকে ইথান অজন্তাকে বলল, চলো আমরা বাসায় চলে যাই। কেন? বাসা অনেক মেহমান আছে, থাকা অনেক ঝামেলা হবে। রাত প্রায় শেষ। কাল তো আমরা আসবো, একটু ঘুমিয়ে রেস্ট নিয়ে আসলাম। আচ্ছা, আমি বাবাকে বলছি, দেখি কি বলে। তোমার তা বলতে হবে না, আমি বলেছি। ইথান অজন্তার বাবার কাছ থেকে পারমিশন নিয়ে ইথানদের বাড়িতে গেল। দুজনে ফ্রেশ হয়ে বসে আছে। কে কোথায় ঘুমাবে দুজনই দুটানায় পড়ে গেছে। বসে আছো কেন? শুয়ে পড়ো। আপনি ঘুমাবেন কোথায়? আমি বিছানায় ঘুমাবো। তাহলে আমি সোফায় ঘুমাই। আমার হাতটা প্রচণ্ড ব্যথা করছে, আপনিও ঘুমিয়ে পড়েন। সোফায় কেন? তুমিও বিছানায় ঘুমাও। কথাটা শুনে অজন্তার মনটা নেচে উঠল। অজন্তা আগে গিয়ে শুয়ে পড়ল। একটু পর ইথান দেখলো অজন্তা ঘুমিয়ে গেছে। ইথান আস্তে আস্তে অজন্তার নিকটে গেল আর মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো, কিন্তু অজন্তা তো ঘুমায়নি। একটু পর পর চোখ খুলে দেখছে ইথানকে, কিন্তু ইথান মুচকি মুচকি হাসছে অজন্তার দিকে তাকিয়ে। আজ অজন্তার পূর্বের যত রাগ অভিমান ছিল সব চলে গেছে। নিজেকে খুব ভাগ্যবতী মনে হচ্ছে অজন্তার। কিন্তু অজন্তা কি করলো? ইথানকে এবার নিজের বাহুতে আবদ্ধ করে ফেললো, খুব শক্ত করে জড়িয়ে ধরলো। ইথান বুঝতে পারলো অজন্তা ঘুমোয়নি, ভান করেছিল শয়তানটা। কিন্তু ইথান অজন্তার থেকে ছুটতে চায়, কিন্তু পারল না। এবার নিজের হাত দুটো দিয়ে ইথানও জড়িয়ে ধরলো। এইদিকে পপি আর জয় এর অবস্থা খুবই খারাপ। পপি জয়কে মেনে নিচ্ছে না। সকাল হতেই অজন্তা আর ইথান চলে গেল বাড়ির দিকে। বাসায় যেতে জয় ইথানকে একা ডেকে পাঠালো। ভয়ে ইথানের আত্মা শুকিয়ে কাঠ। মনে হয় পপি সব বলে দিয়েছে, কিন্তু জয় বলল বাসর রাতের বিবরণ দিল। ছোট বোনের জামাই হলেও লাজ লজ্জার মাথা খেয়ে বলে ফেলল। ইথান বলল, ভাইয়া আমি কি করতে পারি? তুমি না হয় তোমার ভাবিকে বুঝাও, বুঝলে ভালো, আর না হলে তোমার ভাবির মা বাবাকে বুঝাও। এবার ইথান পড়ে গেল মহাবিপদে। এর জন্য দায়ী ইথান নিজেই, কিন্তু তারপরও এখন পপির কাছে গেল। পপি বসেছিল। ইথানকে দেখে দৌড়ে এসে বলল, ইথান
তুমি এটা করতে পারলে? স্বার্থপরের মতো পালিয়ে আসলে। আমি তো তোমাকে ভালোবাসি, আবার দেখলাম বিয়েও করছো, তাতে আমার কোনো সমস্যা নেই, আমরা পালিয়ে যাব। আমি অজন্তাকে ভালোবেসে বিয়ে করেছি, আর আমি তোমাকে একবারও বলি নাই তোমাকে ভালোবাসি। তুমি ইথান যতই ভালোবাসো, তুমি আমারই। আমাকে ভালোবাসো আর নাই বাসো, তুই শুধু আমার। পপি, এসব কি বলছো? তোমার বিয়ে হয়ে গেছে এখন। তো কি হয়েছে?